আমাদের আজকের গল্পের নাম ভুতুড়ে নাট্যমঞ্চ। গল্পটি নেওয়া হয়েছে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা দারোগার দপ্তর থেকে। গল্প পাঠে রয়েছে সম্রাট। গল্পটির ভাষা পরিবর্তন ও শব্দগ্রহণে রয়েছে ধূমকেতু। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। গল্পটি মন দিয়ে শুনুন, তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই করে দেবেন। তাহলে আর বেশি দেরি না করে চলুন আজকের গল্প শুরু করা যাক। অনেকদিন আগেকার কথা। শীতের কলকাতার রূপ যেন অন্যরকম হয়ে যায়। যখনকার কথা তখন কলকাতা শহরের প্রাচীনত্ব আগের মতোই রয়েছে, তখনও অক্ষুণ্ণ হতে শুরু করেনি। তখন সন্ধ্যের দিকে কলকাতা শহরের চারপাশে গভীর কুয়াশা নেমে আসত। রাতের অন্ধকারে ভালোভাবে কোনো কিছুই দেখা সম্ভব হতো না। তখন টর্চের আলো কিংবা রাস্তার মোড়ে মোড়ে জ্বলে থাকা বিজলি বাতির আলোই যৎসামান্য ভরসা। মাঝে মাঝে অবশ্য অনেকে হ্যারিকেন কিংবা হ্যাচাক লণ্ঠনের আলোই ভরসা করত। কলকাতা শহরের প্রাচীনত্বটুকু যারা দেখেনি তারা নতুন কলকাতা শহর দেখে ধারণা করতে পারবে না আসলে কেন কলকাতা শহরকে সে সময় ভারতবর্ষের রাজধানী বলা হতো। তেমনই এক কুয়াশা ঘেরা সন্ধ্যার দিকে থানায় বসেছিলাম। তখন প্রায় সন্ধ্যে 7টা। 7টার সময় এত কুয়াশা যে হতে পারে তা ধারণা ছিল না। আমাদের থানার কনস্টেবল কাম দারোয়ান রাম সিং দরজার কাছে দাঁড়িয়েছিল। বাকি লোকেরা 2-1 ডিউটি শেষ করে ফিরে গিয়েছিল। কেউ কেউ ঘরের ভিতরে টেবিলের ওপর বসে ঝিমোচ্ছিল। দরজার কাছে রাম সিং দাঁড়িয়ে থাকলেও দরজাটা কিন্তু বন্ধ। তার পাশে একটা চেয়ার আছে, সেখানেই মাঝে মাঝে সে বসে একটু বিশ্রাম নেয়। রাম সিং এতক্ষণ সেটাই করছিল, কিন্তু এখন সে উঠে দাঁড়িয়েছে। কারণ আমার সামনে একটা লোক বসে আছে। মাথায় কালোর থেকে সাদা চুলের সংখ্যাটাই বেশি। চোখে চশমা, পরনে ধুতি আর সাদা রঙের গরদের পাঞ্জাবি দেখে বেশ অবস্থা সম্পন্ন বলেই মনে হয়। চোখে মুখে একটা তীব্র চঞ্চলতা। আমি তাকে প্রশ্ন করছিলাম যে কি হয়েছে। তিনি সরাসরি কিছু উত্তর দিতে পারলেন না। খানিকটা সময় নিলেন দেখে আমিও তাকে আর জোর করলাম না, সময় দিলাম। এমন সময় তিনি বললেন, দেখুন দেখুন দারোগা বাবু, আমি এখানে এসেছি আমার ছেলেটার হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যাওয়ার খবরটা দিতে। ঘটনাটা কালকে হয়েছে, কিন্তু আজকে পর্যন্ত আমি অপেক্ষা করে থেকেছি। ভেবেছিলাম হয়তো কোথাও চলে গেছে, ঠিক ফিরে আসবে। আসলে ছেলেটা কেমন যেন হয়ে গিয়েছিল, কিন্তু আজকেও সারা দিন যখন ছেলেটা ফিরে এলো না, তখন আমি আর থাকতে পারলাম না, আপনার কাছে চলে এলাম। আপনার ছেলে নিরুদ্দেশ? কাল কখন থেকে নিরুদ্দেশ হয়েছে? কখন থেকে সেটা তো ঠিক বলতে পারবো না। তবে ওই শোভা বাজারের কাছে যে নাট্যমঞ্চ রয়েছে, আলোক ছায়া, সেই নাট্যমঞ্চের কাছ থেকেই নিরুদ্দেশ হয়েছে। অনেকেই বলছে শেষবার তাকে স্টেজে উঠতে দেখেছিল, তারপর নেমে আসার পর, নাটক শেষ হয়ে যাওয়ার পর কেউই আর তাকে দেখেনি। আমি চমকে উঠে বললাম, তার মানে আপনি বলতে চাইছেন স্টেজের নাটক চলার মাঝেই সে কোনোভাবে নিরুদ্দেশ হয়েছে? কারণ নাটক শেষ হওয়ার পর থেকে কেউ তাকে আর দেখতে পায়নি। দেখুন, ব্যাপারটা আসলে কি হয়েছে আমি নিজেও জানি না। আমি তো সেখানে উপস্থিত ছিলাম না। আজ দুপুরের দিকে সেখানে গিয়ে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে ব্যাপারটা জানতে পেরেছি।
সেখানে তো এখন প্রত্যেক দিন সন্ধেবেলা তাদের ওই নাটক চলছে। প্রথম প্রথম খুব একটা যে লোক হতো তেমনটাও নয়, তবে শুনেছি এখন আস্তে আস্তে তাদের সেই নাটক নাম করতে শুরু করেছে। কিন্তু কিন্তু সেসব দিয়ে আমি কি করব বলুন তো? আমার ছেলেটা ওখান থেকেই নিখোঁজ হোক, কিংবা সেখান থেকে বাড়ি ফেরার পথেই নিখোঁজ হোক, নিখোঁজ তো সে হয়েছে। আপনি দয়া করে তাকে খুঁজে দিন। এই শীতের সন্ধেবেলা কুয়াশা ঘেরা কলকাতায় থানার মাঝে বসে আমি একটু চিন্তায় পড়লাম। সত্যি বলতে, যদি মাধববাবু এখন তার সঙ্গে বেরিয়ে তার ছেলেকে খুঁজতে বলেন, তাহলে একটু সমস্যায় পড়ব। একে তো এই কনকনে ঠান্ডা, তার উপর কুয়াশায় ভালো করে দেখা যায় না। টর্চের আলো ফেললেও সেই টর্চের আলো সাদা কুয়াশা বলেই মনে হয়। সন্ধ্যের পর এখন বাইরে চট করে কেউ বেরোয় বলে মনে হয় না। এমন কুয়াশা ঘেরা কলকাতায় সন্ধ্যের মাঝে শোভাবাজারের কাছে আলোক ছায়া নাট্যমঞ্চের নাটক পরিবেশনা হচ্ছে, কথাটা যেন কানাঘুষো শুনেছিলাম। কিন্তু মাধববাবুর কথায় নিশ্চিত হয়ে বললাম, আপনি চিন্তা করবেন না মাধববাবু, আপনার ছেলে নিরুদ্দেশ হয়েছে তখন সে ব্যাপারে আমরা নিশ্চয়ই কিছু করব। আচ্ছা, আপনার ছেলের কোনো ছবি, মানে আপনার ছেলে যখন নাট্যমঞ্চে নাটক করত তখন নিশ্চয়ই তার কোনো না কোনো ছবি আছে, যেটা থেকে আমরা তাকে খুঁজে বার করতে পারবো। ছবি একটা আছে দারোগাবাবু, ওইখানেই এক অনুষ্ঠানে তুলেছিল। সেটাই বাড়িতে ছিল, তবে সেটা কাঁচের ফ্রেমে বড় করে বাঁধানো, সেটাকে তো আর নিয়ে আসা সম্ভব নয়। আপনি যদি ওই আলোক ছায়ায় একবার যান, ওখানেই আমার ছেলের ছবি পেয়ে যাবেন। তাছাড়া ওখানে জিজ্ঞাসাবাদ করলে আমার কিন্তু মনে হয় আমার ছেলের কিন্তু একটা কিছু হয়েছে, ওইখানেই হয়েছে। কারণ বেশ কিছুদিন আগে আমার ছেলের রাতের বেলা বেশ ভয় পেয়েছিল। কিন্তু কেন? এবার মাধববাবু একবার আমার দিকে আর একবার কনস্টেবল রাম সিং এর দিকে তাকিয়ে নিলেন। তারপর বললেন, দেখুন, আমি ভূতে বিশ্বাস করি না, কিন্তু আমার ছেলে একদিন ভূতের কথাই বলছিল যে আমি ভূতে বিশ্বাস করি কিনা। তারপর তাদের ওই নাটকের ঘরে, মানে যেখানে ওরা প্রস্তুতি নেয়, তাছাড়া নাট্যমঞ্চ আছে, সেখানেও নাকি কোনো নতুন একটা ব্যাপার শুরু হয়েছে। আর তার প্রায় সপ্তাহখানেক পরেই হঠাৎ করে আমার ছেলেটা নিরুদ্দেশ। আপনি কিছু একটা করুন, কিছু একটা। মাধববাবু যে মিথ্যে কথা বলছেন না সেটা বেশ ভালোই বোঝা যায়। তার চোখে মুখে একটা অসহায়তার ভাব। শেষে তিনি প্রায় আমার দিকে হাত জড়ো করে বললেন, দারোগাবাবু, আমায় সাহায্য করুন। ওই একটা মাত্র ছেলে ছাড়া আমার আর কেউ নেই। ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি ভদ্রলোক ভেঙে পড়লে রাম সিংকে ইশারা করতে সে এসে তাকে তুলে নিয়ে গেল। তারপর আমি তাকে আশ্বস্ত করলাম, আজ তো আর সম্ভব নয়, কাল সকালে আমি ব্যাপারটা নিয়ে খোঁজ নিয়ে দেখব। কারণ রাতের অন্ধকারে হঠাৎ করে কোথাও গিয়ে খোঁজাখুঁজি করে কোনো লাভ হবে বলে মনে হয় না। ভদ্রলোক রাজি হলেন। আমার উপর পূর্ণ বিশ্বাস দেখিয়ে তিনি তখনকার মতন বাড়ি ফিরে গেলেন। তবে আমি চিন্তায় পড়লাম, কলকাতায় শোভাবাজার আলোক ছায়া নাট্যমঞ্চে এমন কি হচ্ছে যার পর হঠাৎ এই মাধববাবুর ছেলে নিরুদ্দেশ হয়ে গেল। মাধববাবু যাওয়ার আগে ছেলের নাম, বয়স, মোটামুটি চেহারার একটা বর্ণনা সবকিছু দিয়ে গেলেন।
পরের দিন সকালে আলোক ছায়া নাট্যমঞ্চে গিয়ে পৌঁছালাম। সেখানে প্রত্যেক দিন সন্ধ্যের দিকে একটা করে শো হচ্ছে। নাটকের নাম ছায়া দর্পণ। সন্ধে 6:30টার আশেপাশে শো শুরু হচ্ছে। 2 ঘন্টার শো 8:30 পর্যন্ত চলে। তারপর নাট্যমঞ্চ বন্ধ হয়ে যায়। লোকে টিকিট কেটে শো দেখতে আসছে। প্রায় 2 সপ্তাহ ধরে চলবে এই শো। প্রথম কয়েকদিন তেমন ভিড় না হলেও এখন নাকি ভিড় হতে শুরু করেছে। এর একটা কারণও আছে। এই নাট্যমঞ্চটা বড় রাস্তা থেকে একটু ভিতরের দিকের জায়গায় একটা ছোট মাঠের মতন আছে। তার শেষের দিকে একটা পুরনো বাড়ি। সেই বাড়িটার একতলায় ওদের নাটকের ঘর তৈরি করা হয়েছে। তার সামনের দিকে তৈরি করা আছে পাকাপাকি একটা মঞ্চ। তার চারপাশে কাপড় দিয়ে ঘিরে স্টেজ তৈরি করা হয়েছে। তার সামনেই লম্বা শামিয়ানা টাঙিয়ে প্যান্ডেলের মতন করা, যদিও গোটা তাঁবুটাই চারপাশ দিয়ে ঘিরে রাখা আছে। বাইরে একটা লোক বসেছিল, আমাকে ঘোরাঘুরি করতে দেখে বলল, নাটক দেখবেন নাকি? নাটক নাটক দেখতে গেলে আগে থেকে টিকিট কেটে রাখবেন। দিন দিন কিন্তু টিকিটের দাম বেড়ে যাচ্ছে, তেমন টিকিটের চাহিদাও কিন্তু বাড়ছে। কালকেই তো এই আরেকটু হলেই পুরো ফুল হয়ে যেত। টিকিট কাউন্টারের লোকটা নিজেই যখন আমার সঙ্গে কথা বলল, তাই আমি ভাবলাম তার কাছ থেকে কোনো কথা বার করা যায় নাকি। বললাম, টিকিটের দাম বেড়ে যাচ্ছে, তাও আবার লোক সংখ্যা বেড়ে যাওয়ার পরেও। আচ্ছা আচ্ছা, তোমাদের এই নাটক কতদিন ধরে চলছে? প্রথমে 2 সপ্তাহ হবে কথা হয়েছিল, কিন্তু পরে নাটকটা বেশ ভালো চলছে। প্রায় প্রতিদিনই দর্শক বাড়ছে। সেই দেখে আমাদের বাবু ঠিক করেছেন এখন এই নাটক আরো 1 সপ্তাহ বাড়তি থাকবে। তাই এখন নাটক 3 সপ্তাহ চলবে। আমি বললাম, তোমাদের এই বাবুটি কে? আমাদের এই বাবু হলেন বিজয় ঘোষ, নাটকের দল আলোক ছায়া। এই আলোক ছায়া দলের প্রধান। বাবুই কিন্তু সব দেখাশোনা করেন। নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু তিনি দেখে শুনে রাখেন। তার জন্যই তো এই আলোক ছায়া এখনো টিকে আছে, না হলে কবেই দল ভেঙে যেত। আপনি কি টিকিট নেবেন? আচ্ছা, একটা কথা বলো তো, কালকে সন্ধ্যের পর একটা ছেলে, তার নাম সনাতন মুখার্জি, কাল এখান থেকে বেরিয়ে যাওয়ার পর সে নিরুদ্দেশ হয়ে গেছে। গোটা দিন ধরে তার কোনো খোঁজ নেই। এই ব্যাপারে তুমি কিছু জানো? লোকটা আমার কথা শুনে একবার যেন একটু অবাক হলো। সে অবাক অবস্থাতেই বলল, সনাতন দাদা? সনাতন দাদা তো কাল নাটক শেষ হওয়ার পর সনাতন দাদাকে তো কাল নাটক শেষ হওয়ার পর আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। আসলে নাটক শেষ হলে সবাই এই নাটকের ঘরে, মানে স্টেজের পিছনের দিকে, ওই যে ওইখানে ওই ঘরটায় থাকে। ওখানে মেকআপ তুলে ড্রেস বদলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর খাওয়া দাওয়া সেরে ওখান থেকেই সবাই বেরিয়ে যে যার বাড়ি ফিরে যায়। কাল ওখানে সনাতন দাদাকে খুঁজেই পাওয়া যায়নি। কিন্তু সেটা আপনি কি করে জানলেন? আমি বললাম, আমি মাধব মুখার্জির পরিচিত, সেই আমায় সনাতনের খোঁজ নেওয়ার জন্য এখানে পাঠিয়েছে। লোকটার মুখটা সামান্য নামিয়ে নিয়ে বলল, দেখুন, শুধু সনাতন দাদা নয়, এর আগেও 2 জন হঠাৎ করে এখান থেকে নিরুদ্দেশ হয়ে গেছে। কোথায় গেছে, কেন গেছে, কখন গেছে কেউ জানে না। আর আশ্চর্যের কথা হলো, যারা হাইরে গেছে তাদের নাটকের শেষে কিন্তু আর কখনো দেখা যায়নি। আশ্চর্য, এসব নিয়ে নাটকের কোম্পানির কোনো মাথা ব্যথা নেই। কিন্তু সনাতন মুখার্জির বাবা মাধব মুখার্জি ছাড়া তো আর কেউ পুলিশের কাছে কোনো কিছু জানাননি। এখানে যারা আসে তাদের মধ্যে অনেকেই আসে বাইরে থেকে। তাদের বাড়ি ঘর ঠিকানা এত সহজে তো আর খুঁজে পাওয়া যায় না। তাছাড়া আমি যতটা জানি, এদের অনেকেরই সঙ্গে তাদের পরিবারের তেমন খুব একটা যোগাযোগ থাকে না। তাই খবর পেতে পেতে হয়তো সময় লাগবে। কিন্তু আপনি কে বলুন তো মশাই, এত কথা তখন থেকে জানতে চাইছেন কেন? পুলিশের লোক নাকি? না না, পুলিশের লোক নয়। বললাম না, মাধব বাবু আমায় পাঠিয়েছেন।
মাধববাবু পুলিশে যাওয়ার কথা ভাবছেন, যাওয়ার আগে তাই আমাকে একবার খোঁজ নিতে বললেন। আসলে মাধববাবু বয়স্ক মানুষ, তার পক্ষে এত কিছু করা সম্ভব নয়। তাই তিনি যখন বললেন সনাতন সত্যি সত্যি এখান থেকেই নিরুদ্দেশ হয়েছে। আচ্ছা, তাহলে এই নিখোঁজ হওয়ার ব্যাপারটা নিয়ে নাটকের লোকেরা এখনো কোনো কিছু করেনি কেন? এখন সবাই খুব ব্যস্ত। প্রত্যেকদিন সন্ধ্যের পর থেকে অনেকক্ষণ পর্যন্ত নাটক চলে, তারপর রাতে যে যার বাড়ি চলে যায়, আবার সকাল সকাল এখানেই চলে আসে। এখানে এসে প্রস্তুতি চলে। দুপুরবেলা সবাই বিশ্রাম নেয়, তারপর একেবারে সন্ধেবেলার নাটকের জন্য বিকেলে উঠে মেকআপ করতে যায়। অনেক কাজ। তার মধ্যে এসব ব্যাপারে খোঁজ নেবার মতো সময় কারণ নেই। তবে আমাদের বাবু মানে বিজয় ঘোষ, সে একবার খোঁজ করেছিল, কিন্তু তার মাথায় যে আরো চাপ। মনে মনে বুঝতে পারলাম এই নিরুদ্দেশ হয়ে যাওয়ার ব্যাপারটা তাহলে যে একজনের সাথেই হয়েছে তা নয়। এর আগেও এখান থেকে দুজন নিরুদ্দেশ হয়েছে। তার কাছ থেকে আরো জানতে পারলাম এই নিরুদ্দেশ হয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু এই সপ্তাহখানেকের মধ্যেই হয়েছে। এর আগেও যে দুজন নিরুদ্দেশ হয়েছে তারা বাইরে থেকে আসা, আর এখন এই সনাতন মুখার্জি, এই নিয়ে 3 জন। কিন্তু তাদের জায়গায় অন্য অভিনেতা দিয়ে নাটকের চরিত্র বদল করে নেওয়া হয়েছে। নাটকের নামটা জানতে চাইলে লোকটি বলল, নাটকটা কিন্তু দারুণ হয়েছে। নাটকের নাম ছায়া দর্পণ, ভূতের গপ্প। দেখবেন নাকি? আমি কোনোভাবেই তাকে পাশ কাটিয়ে সেখান থেকে চলে এলাম, কিন্তু মনের ভিতরটা খুঁতখুঁত করতে লাগলো। ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। 3-3টে মানুষ নিরুদ্দেশ, অথচ নাটকের কোম্পানির কারোর কোনো হেলদোল নেই। বিশেষ করে ওই বিজয় ঘোষ যদি সত্যি কোনোভাবে এই নিরুদ্দেশ হয়ে যাবার ব্যাপারগুলো সম্পর্কে সম্পূর্ণ অজানা থাকে, তাহলে তো তার একটা দায়িত্ব আছে পুলিশকে ইনফর্ম করা। তারপর মনে হলো এই মাধববাবুর ছেলে সনাতন মুখার্জি নিরুদ্দেশ হয়ে যাওয়ার খবরটা মাধববাবুকে তো এখান থেকেই দেওয়া হয়েছিল। মাধববাবু আমায় জানিয়েছিলেন সারা রাত ছেলেটা ফিরছে না। পরদিন সকালে নাটকের কোম্পানিতে গেলাম, ওই আলোক ছায়া নাট্যমঞ্চের ওইখানে। তখনই ওরা বলল যে আমার ছেলেকে শেষের দিকে অনেকেই দেখতে পায়নি। নাটকের মাঝখান থেকে আমার ছেলেটা কোথায় হারিয়ে গেছে দারোগা বাবু। মনে মনে ভাবলাম আমি ভুল করছি। এমন একটা ব্যাপার নাটকের লোকেরা চাপা দিয়ে রাখবে কেন? হয়তো সত্যি তাদের কাজের এত চাপ, তার মধ্যে এসব ব্যাপার তারা দেখেও আর দেখে উঠতে পারছে না। তারা হয়তো ভাবছে সনাতন তো আর বাচ্চা নয়, কোনো কারণে কোথাও চলে গেছে, আবার ফিরে আসবে। তাছাড়া যদি খুন কিংবা অন্য কোনো ব্যাপার হতো তাহলে তো সেখানে মৃতদেহ কিংবা অন্য কোনো সাক্ষীও থাকতো যারা কিছু না কিছু দেখেছে। এমনি এমনি তো আর নিঃশব্দে কোনো খুন হয়ে যাবে না। একটু বেশি চিন্তা করছি বলে মনে হলো, তাই তো ঠিক করলাম সন্ধেবেলা 6:30 থেকে 8টার মধ্যে আলোক ছায়ায় যে ছায়া দর্পণ নাটকটা হয় সেখানে একবার গিয়ে নাটকটা দেখব। যে নাটক শেষ হওয়ার আগে সনাতন হারিয়ে গিয়েছিল সেই নাটকটার মধ্যে আসলে কি আছে। যার জন্য টিকিটের দাম বাড়ছে, তবু টিকিট প্রায় সব বিক্রি হয়ে যাচ্ছে। বিকেলের একটু আগে রাম সিংকে পাঠিয়ে একটা টিকিট কাটিয়ে রাখলাম, আর তারপর সন্ধ্যের দিকে আবার সাদা পোশাক, অতি সাধারণ সাজে, যাতে আমাকে কেউ চট করে চিনতে না পারে। মাঝে মাঝে নানান কাজে আমায় ছদ্মবেশ ধরতে হয়, কিন্তু আজ ছদ্মবেশ ধরলাম গোটা ব্যাপারটা দেখার জন্য, যদি কোথাও থেকে কোনো সত্যি খুঁজে পাওয়া যায়। নাটকের লোকেদের সঙ্গে কথা বলার আগে এবং ওই আলোক ছায়া ঘরগুলো দেখার আগে একবার
নাটকটা দেখি, যাতে পরে সুবিধা হয়। সন্ধ্যের সময় পোশাক বদল করে চাপ দাড়ি আর মাথায় খানিকটা লম্বা চুল লাগিয়ে গালের কাছে একটা আঁচিল তৈরি করলাম। আমাকে দেখে রামসিং বলল, আপনি যে ছদ্মবেশ নিয়েছেন সে কথা জানা না থাকলে আমিও আপনাকে চিনতে পারতাম না। আসলে ছদ্মবেশের কোনো দরকার আছে কিনা জানি না রামসিং, তবু মনে হলো তাও যাই, গিয়ে দেখে আসি একবার ব্যাপারটা কি। যথাসময়ে সেই আলোক ছায়া নাট্যমঞ্চের কাছে গিয়ে উপস্থিত হয়ে দেখলাম টিকিট ঘরের লোকটা মিথ্যে কথা বলেনি। লোকজনের বেশ ভিড় জমেছে। লোকজনের কথাবার্তায় শব্দে চারপাশটা মুখরিত হয়ে উঠছে। ছোট মাঠের মতন জায়গাটার সামনে যে রাস্তাটা আছে তার কাছেও লোক ছড়িয়ে আছে। দুটো হ্যাচাক আলো লাগানো হয়েছে এবং তার সঙ্গে বেশ কিছু লোকজন রয়েছে যারা ঘুরে ফিরে সমস্ত ব্যাপারটা দেখছে, তদারকি করছে। বুঝতে পারলাম ওরা নাটক দলেরই লোক। এক সময় আমাদের সবাইকে ভিতরে ঢুকতে দেওয়া হলো। আমি সামনের দিকে থাকা শাড়িগুলোর মধ্যে একটি শাড়ির টিকিট কেটেছিলাম। আসলে নাটকের চেয়ে বেশি আমার বাকি সবকিছু ভালোভাবে পর্যবেক্ষণ করাটা বেশি প্রয়োজন। সব কোলাহল স্তব্ধ হলো। সবাই যখন চুপ করলো, এরপর নাটক শুরু হলো। এটা একটা ভুতুড়ে নাটক, তাই নাট্যমঞ্চটিকে সেই উপযোগী করেই সমস্ত উপস্থাপনা করা হয়েছে। নাটকের নাম ছায়া দর্পণ। একটা পুরনো বাড়িতে অন্ধকারে মাঝে মাঝে বেশ কিছু ছায়া দেখা যায়। গল্পের দুই প্রধান চরিত্র, একটি মেয়ে আর একটি ছেলে, সেই বাড়িতে থাকে। তারা মাঝে মাঝে সেই ছায়াগুলো দেখতে পায় এবং তারপর তার সঙ্গে সেই বাড়ির ইতিহাস এবং কিছু ভৌতিক ঘটনা মিলিয়ে পুরো নাটকটা উপস্থাপনা করা হয়েছে। দেখতে খুব একটা খারাপ লাগছিল সেটা বলবো না, কিন্তু মাঝে মাঝে যেন মনে হচ্ছিল যারা মঞ্চে অভিনয় করছে তারা কেউ কেউ যেন মাঝে মাঝে চমকে উঠছে হঠাৎ করে। স্টেজের কাছের আলোটা এমনিতেই খুব ম্লান, তাছাড়া চারপাশের আবহাওয়া পরিবেশ এমনভাবে তৈরি করা হয়েছে যেন সত্যি সত্যি এ এক পুরনো ভুতুড়ে বাড়ি। বেশ বুঝতে পারলাম পর্দার ওপাশে, মানে স্টেজের পিছনে যে পর্দাটা রয়েছে তার ওপাশে সেই পুরনো বাড়ির দেওয়াল আছে। চারপাশের আবহ এবং শব্দ এমনই যে যেন মনে হয় আমরা সত্যি সত্যি সেই বাড়িটার কাছে এসে পড়েছি। নাটক যে সত্যি এত জীবন্ত হয় তা না দেখলে বুঝতে পারতাম না। নাটক শেষ হতে দর্শকরা হাততালি দিতে লাগলো, কিন্তু ওই সামনের পর্দা পড়ার আগে আমার যেন মনে হলো ভিতরে যারা এতক্ষণ ধরে অভিনয় করছিল শেষের দিকে তারা যেন ভীষণ ভয় পেয়েছে কোনো কারণে। আমি আর দেরি করলাম না, তাড়াতাড়ি বাইরের দিকে গিয়ে ড্রেসিং রুমের দিকে এগোলাম। সেখান থেকে একটা পর্দা তুলে ভিতরের দিকে ঢুকতেই দেখা গেল এতক্ষণ যারা অভিনয় করছিল তারা একটি ঘরের কাছে পাশাপাশি পেতে রাখা চেয়ারগুলোতে বসে আছে। সবাই কেমন যেন চুপচাপ ওর মুখের দিকে তাকাচ্ছে। হঠাৎ করে আমায় সেখানে দেখে তাদের মধ্যে একজন বলে উঠল, কে আপনি? হঠাৎ করে এভাবে এখানে ঢুকে পড়লেন কি করে? সেটা তোমাদের না জানলেও চলবে। তার আগে বলো, মঞ্চে অভিনয় করার সময় তোমরা কি কোনোভাবে ভয় পেয়েছিলে? হ্যাঁ, আপনি কি করে জানলেন? তোমাদের অভিনয় বেশ ভালো, কিন্তু মাঝে মাঝে মনে হচ্ছিল তোমরা যেন কোনো কারণে চমকে উঠছো, বিশেষ করে তুমি আর তোমার সঙ্গে থাকা ওই মেয়েটা। তারপর যেন মনে হলো তোমরা সত্যি সত্যি কোনো কারণে ভয় পেয়েছো। আর তাছাড়া এই মেয়েটা মাঝে মাঝেই, তোমার কি মাথা ঘুরছে নাকি? দেখতে পেলাম যে মেয়েটি সেই প্রধান চরিত্রে অভিনয় করছিল সে চেয়ারে বসে কেমন যেন করছে, যেন তার উপর ভর এসেছে। আস্তে আস্তে
তার দুটো চোখ বন্ধ হয়ে যাচ্ছে। তাকে দেখে সেখানে উপস্থিত সকলেই তার দিকে তাকালো। আমি তাড়াতাড়ি এগিয়ে গেলাম। তেমন কিছু অস্বাভাবিক লক্ষণ নেই, মনে হচ্ছে যেন ভীষণ ঘুম পাচ্ছে। সে আস্তে আস্তে বলল, স্টেজে অভিনয় করার সময় শেষ দৃশ্যের একটি অংশে যখন ভয় পেয়ে আমি জ্ঞান হারিয়ে পড়ে যাব, ঠিক তখনই মনে হলো একটা একটা অদ্ভুত গন্ধ একটা অদ্ভুত গন্ধ আমার নাকে এসে লাগলো। এত এত ঘুম পাচ্ছিল যেন সত্যি সত্যি মনে হচ্ছিল আমি আর একটু হলে স্টেজের ওপর মাথা ঘুরে পড়ে যাব। মেয়েটি অতি কষ্টে ঝিমিয়ে ঝিমিয়ে কথাগুলো বলল। তারপর যেন প্রচন্ড ঘুম পাচ্ছে এমন ভাবে চেয়ারে এলিয়ে পড়তে চাইল। মেয়েলি ব্যাপার, তাই সেখানে থাকা মেয়েদের উপর তাকে দেখাশোনার দায়িত্ব দিয়ে বিভূতি নামে সেই ছেলেটিকে সেখান থেকে বার করে আমি বাইরে নিয়ে এলাম। ততক্ষণে বাকিরা বাইরে বেরিয়ে এসেছে। মঞ্চে যারা এতক্ষণ অভিনয় করছিল তারা ভিতরের দিকে চলে গেছে মেকআপ তোলার জন্য। কিন্তু সেই মেয়েটি হঠাৎ করে এভাবে অসুস্থ হয়ে যাওয়ার জন্য তার কাছাকাছি সেই মুহূর্তে বিভূতি ছিল। ফলে বিভূতির আর মেকআপ ওঠানো বা পোশাক বদলানোর কোনোটাই হয়নি। তাই তার পরনে এখনো সেই নাটক চলাকালীন পরা সেই পোশাকটি রয়েছে। বিভূতিকে নিয়ে দর্শকের আসনে একটি চেয়ারে বসালাম। তাকে বললাম, দেখো বিভূতি, নাটক চলার সময় একবার আলো নিভে গিয়েছিল। তোমার কি মনে হয় আলো নিভে যাওয়ার কারণ কি? আলো নিভে যাওয়ার তো কথা নয়। আলোর দিকটা সবসময় সবার আগে ভালো করে দেখা হয়। আসলে আমাদের এই নাটকের ক্ষেত্রে আলোটা খুব গুরুত্বপূর্ণ। এমন ভাবে আলো তৈরি করে রাখতে হয় যেন মনে হয় আমরা এই পুরনো বাড়িতেই আছি। কিন্তু মাঝখানে আলো নিভে যাওয়ার সময় একটা অদ্ভুত ব্যাপার হয়েছিল। কি ব্যাপার? আপনি হয়তো দেখেছেন, আলো ছাড়াও আমাদের এই নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো শব্দ। এমন শব্দ তৈরি করা হয়, যদিও সম্পূর্ণটা রেকর্ড করা। সেটাতেই এই নাটকের আবহ তৈরি করা হয়, আর সেটা এমনভাবে করা হয় যাতে দর্শকদের মনে ভয় গেঁথে যায়। কিন্তু আলো নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা মেয়েলি গলায় অদ্ভুত একটা হাসির শব্দ শুনতে পেয়েছিলাম আমরা। আপনারাও শুনতে পেয়েছিলেন হয়তো। হ্যাঁ, শুনতে পেয়েছিলাম। কিন্তু তুমি বলতে চাইছো সেই হাসির শব্দ তোমাদের নাটকের শব্দের সঙ্গে নয়? বিভূতি ফ্যাকাশে মুখে তাকালো আমার দিকে। অতি কষ্টে সে হাসির চেষ্টা করে বলল, নেই। কিন্তু কিন্তু প্রত্যেকবার নাটক মঞ্চস্থ হওয়ার সময় এমন হাসির শব্দ আমরা কখনো কখনো শুনতে পাই। আর আর তারপরেই মনে হয় যেন সত্যি সত্যি আমাদের আশেপাশে কারা যেন রয়েছে। পেছন দিকে যে পর্দা আছে, সেই পর্দা মানে ওই ওই আমাদের বাড়ির দেওয়াল আর পর্দার মাঝের যে জায়গাটা, সেখান থেকে যেন আজও অন্ধকারে ছায়ামূর্তিরা ঘুরে বেড়াচ্ছে। প্রথমে মনে হতো আমরা ভুল দেখছি, কিন্তু পরে যখন দেখলাম শুধু আমি নয়, অনেকেই ব্যাপারটা দেখতে পাচ্ছে, তখন কিন্তু বেশ বেশ অবাক হলাম। প্রথম দিন থেকেই কি এমনটা হচ্ছে? তোমাদের নাটক তো প্রায় 2 সপ্তাহ হতে চলল। হ্যাঁ, প্রথম দিন সব ঠিকঠাকই ছিল। অন্তত প্রথম 2টো দিন তো ঠিকঠাক ছিল। তারপর আস্তে আস্তে ব্যাপারটা শুরু হলো। প্রথমে সেই হাসির শব্দ, আর তারপর পর্দার ওপাশের এই ছায়া মূর্তিদের ছুটে যাওয়ার শব্দ। আমরা নাটক মঞ্চস্থ করতে করতে ভয়ে কাঠ হয়ে যেতাম, যেন মনে হতো সত্যি সত্যি আশেপাশে কেউ রয়েছে। কিন্তু এতে আমাদের নাটকের একটা লাভই হয়েছিল। আমাদের কারোর কোনো ক্ষতি যেমন হয়নি,
তেমন আমাদের প্রচন্ড ভয়টাকে দর্শকরা মনে করতো আমাদের নাটক, আমাদের অভিনয়, আর তাতে তারা বেশ খুশি হতো। সেই কারণেই কিন্তু আমাদের নাটকের নামটা বেড়েছে। এখন তো দেখতে পাচ্ছেন প্রায় আমাদের ঘর ভর্তি হয়ে গেছে। এই ঘরে প্রায় 200 জনের বসার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এর আগে এই ঘরের মধ্যে 20 থেকে 25 জন লোকও হতো না। কিছু একটা গন্ডগোল তো চলছে বিভূতি। সনাতন মুখার্জি নিরুদ্দেশ হয়েছে, তার আগে 2 জন এখান থেকে নিরুদ্দেশ হয়েছে। সেই ব্যাপারে তুমি কিছু জানো? কিন্তু আপনি কে বলুন তো? আপনি আমায় এত প্রশ্ন করছেন কেন? এই নাটকের দলের সবচেয়ে প্রথম সারির সদস্য অভিনেতাদের মধ্যে আমি আছি। ম্যানেজার বিজয় ঘোষকে জানালে তিনি আপনাকে কিন্তু এখনই এখান থেকে বার করে দেবেন। সেটা হয়তো উনি পারবেন না, তবে আমি চাইলে তোমাদের এই নাটক কাল থেকে বন্ধ করে দিতে পারি। আমি দারোগা প্রিয়নাথ, এখন ছদ্মবেশে আছি, তাই হয়তো আমায় চিনতে পারছো না। এই দেখো। কথাটা বলে একবার এদিক ওদিক তাকিয়ে আমি আমার দাড়ি গোঁফটা খুলে দেখালাম। বিভূতি অবাক হয়ে কিছু বলতে যাবে তার আগেই আমি মুখে হাত চাপা দিয়ে তাকে বারণ করে বললাম, সনাতন মুখার্জি নিখোঁজ, এই ব্যাপারে আমি তদন্ত করছি, তার জন্যে এখানে আসা। দেখো, এখন দর্শকরা বাইরে চলে গেছে, তোমাদের লোকেরা নিজেদের কাজে ব্যস্ত। এই সময় তুমি আমায় সাহায্য করতে পারো। তুমি তো চাও তোমাদের দলের লোকেদের কোনো ক্ষতি না হোক, কি তাই তো? সেটা তো নিশ্চয়ই চাই, কিন্তু কিন্তু আবার আমাদের যে ম্যানেজার বাবু বিজয় ঘোষ যে বলছে সব ব্যাপারে বাইরের কাউকে কোনো কিছু না বলতে, তাতে তাতে আমাদের নাটকের শো নিয়ে সমস্যা হতে পারে। বিজয় ঘোষ লোকটা কেমন? উনি খুব ভালো মানুষ দারোগা বাবু। বিজয় ঘোষের মতো এমন শিল্পী হয় না। তার কাছ থেকে আমাদের এখনো অনেক কিছু শেখার বাকি আছে। অভিনেত্রী ললিতা সেনের নাম তো আপনি নিশ্চয়ই শুনেছেন। সেই ললিতা সেন ছিলেন বিজয় ঘোষের বউ। ললিতা সেন নিজেই আলোকছায়া নাট্যমঞ্চ এবং নাটকের গ্রুপ তৈরি করেছিলেন। তারপর তার মৃত্যুর পর সেই সমস্ত কিছু বিজয় ঘোষ নিজেই দেখাশোনা করেন। তারা দুজনেই একসঙ্গে একটা সময় অভিনয় করত। ললিতা সেনের নামটা কেমন যেন শোনা শোনা বলে মনে হলো। আমি নাটক খুব একটা দেখি না, কিন্তু খবরের কাগজে মাঝে মাঝে বর্তমান ভারতবর্ষের বেশ কিছু, কলকাতার আশেপাশে বেশ কিছু নাটকের দল এবং তাদের বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীদের নাম উঠে আসে। সেই সূত্রেই বোধহয় ললিতা সেনের নামটা আমার শোনা শোনা বলে মনে হলো। বিভূতি আরও কিছু বলল, কিন্তু তার কথায় একটা ব্যাপার বোঝা গেল যে এই আলোক ছায়া নাট্যমঞ্চে যাই হয়ে থাক না কেন, সে সম্পর্কে বিভূতি কিংবা তার দলের লোকেদের কোনো ধারণা নেই। সনাতন মুখার্জি নিরুদ্দেশ হওয়ায় ব্যাপারটা ওরা স্বাভাবিক ভেবে মেনে নিয়েছিল, কারণ সনাতন মুখার্জির সঙ্গে তার আগের দিন তাদের এই নাটকের দলের একজনের ঝামেলা হয়েছিল। একটা চরিত্র নিয়ে সনাতন মুখার্জি নিজেই বলেছিল তার মন মতন চরিত্র না পেলে সে এখানে নাটক করবে না। বিজয় ঘোষের সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল, কিন্তু তাকে পাওয়া গেল না। নাটক শেষ হতেই সে কোথায় একটা বেরিয়ে পড়েছে। আমিও ফিরে গেলাম। তখন রাত হয়েছে, হাতে টর্চ রেখেছি। টর্চের আলোয় কলকাতা শহরের কুয়াশার অন্ধকার আর প্রচণ্ড ঠান্ডা পেরিয়ে থানায় পৌঁছাতে বেশ ঝামেলায় পড়তে হয়েছিল সেদিন। থানায় পৌঁছে দেখি রাম সিং আমার অপেক্ষায় রয়েছে। সে কি রাম সিং, তোমার তো চলে যাওয়ার কথা, এখনো থানায় রয়েছো কেন? সেই বাবু এসেছেন, যেই বাবু সেদিন আপনার কাছে এসেছিলেন, ওই যে যার কথা শুনে আপনি নাটক দেখতে গেলেন। আমি অবাক হলাম। রাম সিং যার কথা বলছে সে হলো মাধব বাবু। কিন্তু মাধব বাবু হঠাৎ এত রাতে আমার সঙ্গে দেখা করতে এলেন কেন? ভিতরে ঢুকতেই দেখি মাধব বাবু বসে আছে। আমায় দেখে উঠে দাঁড়ালেন।
এখানে এসে শুনলাম আপনি আলোক ছায়াতে নাটক দেখতে গেছেন, তাই আর ফিরে যেতে পারলাম না, অপেক্ষা করে গেলাম। কিছু কি বুঝতে পারলেন দারোগাবাবু? সত্যি বলতে তেমন কিছু বুঝে উঠতে পারিনি মাধববাবু। তবে ওই আলোক ছায়া নাট্যমঞ্চে যে কিছু একটা গন্ডগোল হচ্ছে সেটা ধরতে পেরেছি। আপনি ওখানে কখনো গিয়েছিলেন? যেহেতু ব্যবসার কাজে বেশিরভাগ সময় আমাকে ব্যস্ত থাকতে হয় দারোগাবাবু, নাটক দেখা আমার হয় না। তবে তবে এর আগে একবার গিয়েছিলাম। তখন অদ্ভুত কোনো ব্যাপার লক্ষ্য করেছিলেন? এমন কিছু ব্যাপার যেটা আদৌ স্বাভাবিক নয়? মাধববাবু মাথা নাড়লেন। তার দেরি হয়ে যাচ্ছিল। তিনি আর কিছুক্ষণ বসে এ কথা ও কথা বলে উঠে গেলেন। তবে আমি বুঝতে পারলাম ওই নাট্যমঞ্চের ব্যাপারে মাধববাবু বেশি কিছু জানেন না। কিন্তু বিভূতি, মাধববাবু এবং ওই টিকিট ঘরের লোকটি এদের সঙ্গে কথা বলে আর আলোক ছায়ার ছায়া দর্পণ নাটক দেখে আমার যেটুকু মনে হচ্ছিল তাতে সমস্যা একটা রয়েছে, আর সেই সমস্যাটা সাধারণ নয়। বেশ গভীর সমস্যা। কিন্তু এই সমস্যার সমাধান পর্যন্ত কিভাবে যাওয়া যায় সেটাই ভাবছিলাম। আবার যদি ওখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করি তাতে লাভ কিছু হবে বলে মনে হলো না। উল্টে একটা সমস্যা হতে পারে। যদি ওখানে সনাতন মুখার্জির নিরুদ্দেশের ব্যাপারে কেউ কিছু জেনেও থাকে, তাহলে জিজ্ঞাসাবাদ করার ফলে তারা নিজেদের চট করে লুকিয়ে ফেলবে। তাতে লাভ হওয়ার বদলে আমাদের কিন্তু আরো সমস্যা বাড়বে। তারপর হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। বিভূতি বলেছিল নাটকের মঞ্চের পর্দার পিছনের বাড়ির দেওয়াল, কিন্তু সেই দেওয়ালের কাছে তাহলে সেই ছায়ামূর্তিগুলো দেখা যাবে কি করে? বাইরে থেকে কোনোভাবে আলো ফেলে যদি সেটা তৈরি না করা হয়, তার মানে সাদা পর্দার আড়ালে কালো কোনো ছায়া সেখানে এপাশ থেকে ওপাশে গিয়েছিল। কিন্তু সেটা কারা? নাট্যমঞ্চের শিল্পীরা নাকি অন্য কেউ? তার মানে ওই ঘরে যখন বিভূতি এবং ওই কাজল মেয়েটির সঙ্গে আমি কথা বলছিলাম, তখন ওখানে এমন কেউ উপস্থিত ছিল যে জানে ওই পর্দার পিছনে আসলে কি হয়। মনে মনে ভাবলাম ওদের সামনে সমস্ত কথা না বলাই ভালো। কিন্তু মাধববাবু চলে যাওয়ার পর রাম সিং এসে বলল, দারোগাবাবু, আপনি চলে যাওয়ার পরেই উনি এসেছিলেন। তা মাধববাবুর সঙ্গে আমি কিছুক্ষণ কথা বললাম। মাধববাবু বলল ওনার ছেলে নাকি হারিয়ে গেছে, ওই কোথায় একটা নাটক হচ্ছে সেখান থেকে। ঠিকই বলেছে রাম সিং। এখন কি করব বুঝতে পারছি না। কোনো একটা সূত্র নেই যেটা ধরে তদন্ত করা যায়। নাটকের মঞ্চে ভুতুরে ব্যাপার স্যাপার ঘটছে, অথচ ভূত বলে তো আসলে কিছু নেই। এই সবের পিছনে কোনো মানুষের হাত রয়েছে সেটা বুঝতে পারলেও কিছুই করতে পারছি না। একটা কাজ করলে হয় না দারোগাবাবু? রাতের বেলা তো ওখানে কেউ থাকবে না। একটু আগে যখন নাটক শেষ হয়েছে, তার মানে সবাই যে যার ঘুমোতে চলে যাবে। একটু পরে কুয়াশার মাঝে রাতের অন্ধকারে যদি আমরা ওখানে যাই, যদি ভূত থাকে তাহলে ভূত দেখে নেব, আর যদি ভূত না থাকে তাহলে অন্য কিছু দেখব। রাম সিং এর কথাটা আমার বেশ মনোপুত হলো। সত্যি বলতে কথাটা আমি একবার ভেবেছিলাম, কিন্তু ভীষণ ঠান্ডার মাঝে ওখানে ওই খোলা মাঠের আশেপাশে থাকার ইচ্ছে হচ্ছিল না। কিন্তু রাম সিং এর এখন বলা এই কথাটা শুনে বুঝতে পারলাম কথাটা ও ঠিকই বলছে। রাতের অন্ধকারে ওখানে কেউ থাকবে না। এই সময় এমন কিছু আমাদের নজরে আসতে পারে যেগুলো দিনের বেলায় চট করে নজরে আসবে না। তার মানে তুমি বলতে চাইছো রাতের বেলা গিয়ে ওখানে কিছু না কিছু একটা বোঝা যেতে পারে?
তাহলে আর কি করবেন বলুন তো দারোগাবাবু? আপনি তো বললেন দিনের বেলা গিয়ে কোনো কাজ হয়নি, তা রাতের বেলা গিয়ে যদি কোনো কাজ হয়, আর যদি নাও হয় তাহলে আর আপত্তি কী? গোটা জায়গাটা রাতের বেলা ভালোভাবে দেখেও তো আসতে পারবো। রামসিং এর কথাই মনে ধরল। একটু পরেই দুজনে দুটো টর্চ নিয়ে বেরিয়ে পড়লাম। থানা থেকে ওই শোভাবাজারের নাট্যমঞ্চ পৌঁছাতে খুব বেশি সময় লাগার কথা নয়, কিন্তু চারপাশে ঘুটঘুটে অন্ধকার আর কুয়াশা, তার মধ্যে টর্চের আলো হাতে আমরা দুজনে চলেছি। কতক্ষণ লেগেছিল মনে নেই, তবে বড় রাস্তা হয়ে না গিয়ে ভিতরের পথ দিয়ে রামসিং এর দেখানো রাস্তা ধরে গেলাম। রামসিং এর দেখানো রাস্তায় আমরা যখন সেই আলোক ছায়া নাট্যমঞ্চের কাছে এসে পৌঁছালাম, তখন চারদিকে ঘুটঘুটে অন্ধকার আর কুয়াশা, আমরা ছাড়া আর কোথাও কেউ নেই। আসার সময় রাস্তার কুকুরগুলোর চেঁচামেচি শুনেছি। রামসিং সেখানে টর্চটা নিভিয়ে দিয়ে বলল, আর আলো জ্বালানো যাবে না। বলি, চাঁদের আলোতেও তো কিছুই দেখা যায় না। মানে আপনি ভালো করে সব দেখেছেন তো? মানে সব কিছু দেখলেন তো? আমরা এখন মাঠের কাছে দাঁড়িয়ে আছি, ওই দিকটা নাটকের মঞ্চটা পড়বে, তারপর সেই আলোক ছায়া বাড়িটা। মনে হয় না যে এত রাতের বেলা সেখানে কেউ থাকে। তাও ভালোভাবে দেখার জন্যে আমি আর একবার টর্চটা জ্বালতেই সামনের দিক থেকে কে যেন চিৎকার করে উঠল, কে রে ওখানে? সঙ্গে সঙ্গে টর্চের আলোটা নিভিয়ে ফেললাম। তারপর আবার অন্ধকারের মধ্যে চুপ করে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। একটা পায়ের শব্দ আমাদের আশেপাশে কোনো একদিক থেকে আমাদের দিকে আসছে বুঝতে পেরে সঙ্গে সঙ্গে সরে গেলাম রাস্তার উপরে। আমি আর রামসিং চুপ করে দাঁড়িয়ে আছি রাস্তার ওপরে একটা গাছের তলায়। একটা টর্চের আলো আমাদের দিকে এগিয়ে এলো খানিকটা, তারপর রাস্তার ওপরে এখানে ওখানে ঘুরে চলে যাওয়ার সময় লোকটা বলল, একটু আগে যেন মনে হলো একটা আলো দেখতে পেলাম, কিন্তু কেউ তো কোথাও নেই। তাহলে কি নাটকের দলের সবাই ফিরে যায়নি? কেউ এখানে আছে? গলাটা চেনা বলে মনে হলো না। লোকটা টর্চের আলো নিয়ে চলে যাওয়ার কিছুক্ষণ পর রামসিং বলল, বলি, এখানে যদি সত্যি সত্যি ভূত থাকে, তাহলে রাতের বেলা একা একা একজন টর্চ নিয়ে এলো কি করে দারোগাবাবু? ভূত বলে আসলে কিছু নেই রামসিং, এসব মনের ভয়। কিন্তু ব্যাপারটা হলো এই লোকটা কে? রামসিং কিন্তু ভয় ভয়ে রাম নাম করছিল। চারপাশের অন্ধকার আর কুয়াশা দেখে সে ভীষণ ভয় পেয়ে গেছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, ওসব কথা বলবেন না দারোগাবাবু, ওনারা শুনতে পেলে রাগ করবে। ওদের কিন্তু রাগ বড্ড বেশি। একবার ওরা শুনতে পেলে আর বিপদে পড়ে যাব। রামসিংকে আর ভয় দেখালাম না। তাকে সেখানে বসতে বলে আমি টর্চ সম্বল করে এগিয়ে গেলাম সামনের দিকে। কুয়াশাটা একটু কমতে শুরু করেছে, তবে যেটুকু আছে তাতে 2-3 হাত পর্যন্ত ভালোভাবে দেখা যায় না। আমি হাঁটতে হাঁটতে নাটকের প্যান্ডেলের শামিয়ানার কাপড় বরাবর সোজা হেঁটে গেলাম। তারপর মঞ্চের পিছনের দিকে সেই বাড়িটা শুরু হয়েছে। মঞ্চের পিছনে পর্দা যেখানে রয়েছে সেখানে বাড়িটার এই দিকের দেওয়ালটা পুরনো আগেই দেখেছি, কিন্তু খুব ভালোভাবে দেখা হয়নি। বাড়িটাও পুরনো। এখন ভীষণ ঠান্ডার মাঝে সেই পর্দার দেওয়ালের মাঝামাঝি একটা জায়গায় গিয়ে পৌঁছালাম। আর একটু এগোতে যাব এমন সময় কার যেন চাপা চাপা গলায় শব্দ শুনতে পেলাম। কারা যেন কথা বলছে। আশ্চর্য হলাম, যে দেওয়ালের কথা আমি বলছি এই দেওয়ালের দিকে কোনো দরজা কিংবা জানলা নেই। আর এটার দরজা দেখেছিলাম ওই দিকে, সামনের দিকে।
তাহলে কথা ভেসে আসছে কোথা থেকে? তাহলে কি দেওয়ালের ওপাশে ঘর রয়েছে? চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। আর কথা বলছে, কি বলছে কিছুই বুঝতে পারলাম না। তারপর যেন কতগুলো পায়ের শব্দ শুনতে পেলাম। সঙ্গে সঙ্গে আমি সেই অন্ধকারের মধ্যে মঞ্চের সেই কাপড়টা ধরে পিছনের দিকে সরে এলাম খানিকটা। আর তারপর মনে হলো দুজন হঠাৎ করে সেই ফাঁকের মাঝে এসে উপস্থিত হলো। তাদের মধ্যে একজন বলছে, যেভাবে যা চলছে তাই চলুক। আমার মনে হয় না তোমাদের কারুর কিছু করার প্রয়োজন আছে বলে। কিন্তু কিন্তু সনাতন নিরুদ্দেশ হয়েছে, আর আর আগে আরো দুজন নিরুদ্দেশ হয়েছে। এমন অবস্থায় দলের লোকেরা ভয় পাচ্ছে, যদি আবার কারোর কিছু হয়। আমি তো বলছি কারুর কিছু হবে না। তোমরা চুপচাপ নিজের কাজ করে যাও। তোমরা বুঝতে পারছো না যে ললিতা নিজে তোমাদের আশেপাশে রয়েছে, ললিতা তোমাদের দেখছে, আর তাই তোমাদের এমন মনে হচ্ছে। হ্যাঁ, এ আপনি কি বলছেন? না না, মৃত মানুষ কখনো ফিরে আসতে পারে না। ললিতা সেনকে আমরা ভগবানের মতো বলে মনে করি। তার জন্যই এই নাটকের দল তৈরি হয়েছে, তার জন্যই আমরা সবাই এখানে আছি। কিন্তু কিন্তু তাই বলে তাকে এমন ভাবে ভুল ব্যাখ্যা করবেন না আপনি। তোমার যেটা মনে হয় সেটা তুমি করো বিভূতি, তবে আমি যেটা বললাম সেটা মাথায় রেখো। কোনো বিপদে পড়তে না চাইলে এইসব নিয়ে বেশি নাড়াচাড়া করো না। হ্যাঁ, আরো 1 সপ্তাহ নাটকের তারিখ বাড়ানো হয়েছে। 1 সপ্তাহ কাজ করো, তারপর সবাই নিজেদের পয়সা বুঝে নিয়ে চলে যাও। তোমাদের টাকা পয়সা এবং খাওয়া দাওয়ার খরচটা আমি নেহাত কম দিই না। তাহলে আবার এইসব নিয়ে পড়েছো কেন? তারপরই একটা টর্চের আলো জ্বলে উঠল, আর সেই টর্চের আলোয় দেওয়াল আর মঞ্চের পিছনের পর্দার মাঝখান থেকে কারা যেন হাঁটতে হাঁটতে বেরিয়ে এলো এদিকে। তারপর বাড়ির দিকে চলে গেল। দরজা খোলার শব্দ আর বন্ধ হওয়ার শব্দ শুনতে পেলাম। তারপরে আমি গিয়ে ঢুকলাম সেই দেওয়াল আর পর্দা দুইয়ের মাঝখানে। পরের দিন সকালে থানায় বসে রয়েছি, গভীর চিন্তায় ডুবে রয়েছি। কিছুই বুঝে উঠতে পারছি না। কাল রাতে আমি যা দেখেছি সেটা রাতের অন্ধকারে ভালোভাবে দেখা যায়নি। আজ সকালে ব্যাপারটা দেখা প্রয়োজন। কিন্তু সমস্যা হলো, ওখানে গেলেই তো গোটা নাটকের দলের সম্মুখীন হতে হবে, আর তখন সকলে পুরো ব্যাপারটা জেনে যাবে। কিভাবে সমস্যাটাকে সমাধান করব সেটা কিছুতেই বুঝে উঠতে পারছি না। এমন সময় সমস্যার সমাধান যেন নিজের থেকেই হেঁটে হেঁটে চলে এসেছিল থানায়। দেখি বিভূতি এসে ঢুকছে থানায়। বিভূতিকে দেখে আমি মনে মনে সব প্রশ্নের উত্তরগুলো যেন পেয়ে গেলাম। বিভূতি আমার সামনে এসে বসে পড়ল। তারপর একটু সময় চুপ করে থেকে নিজেকে গুছিয়ে নিয়ে বলল, কাল আপনি চলে আসার পরে আমি তো ম্যানেজার বিজয় ঘোষের সাথে কথা বলেছিলাম। যদিও ফিরতে অনেক রাত হয়েছিল, তারপরেই তার সঙ্গে কথা বলি। সে আমায় ললিতা সেনের ঘরটা দেখায়, যেখানে ললিতা সেন আগে থাকতো, মানে আমাদের মঞ্চের ওই পিছনের দিকটাতে যে ঘরটা, যেটা সবসময় আর কি তালা বন্ধ থাকে, ওইটা। যাই হোক, কিন্তু সেই ঘরে ঢোকার আরো একটা দরজা আছে। সেই রাস্তা ধরে তুমি আর বিজয় ঘোষ কাল রাত্রে সেখানে ঢুকেছিলে, এবং বিজয় ঘোষ তোমার কাছে সমস্ত কথাটা শুনে নিজেই তোমাকে সেই গুপ্ত দরজা দিয়ে ভিতরে ঢুকিয়ে সব কিছু দেখাচ্ছিল। কি তাই তো? বিভূতি অবাক হয়ে যায় আমার কথায়। আমি তখন মিটে মিটে হাসছি দেখি বিভূতি সেই রকম অবাক হওয়া অবস্থাতেই বলে উঠল, আপনি কি করে এসব কিছু জানলেন আমি জানি না দারোগা বাবু। তবে তবে ওই ঘরের মধ্যে কিন্তু তেমন কিছু ছিল না। ললিতা সেনের ব্যবহার করা জামা কাপড়, মুখোশ, এমনকি তার হাতে আঁকা ছবি থেকে শুরু করে
তার লেখা বইপত্র, এই সমস্ত কিছুই সেখানে ছিল। ইজেলে অনেকগুলো ছবি ছিল, সে নিজে এঁকেছিল সেগুলো, এ কথা আমি নিজেও জানি। কাল আমিও সেখানে গিয়েছিলাম। তোমরা যখন বেরিয়ে এসেছো তখন আমি ওই পর্দার ওপাশে দেওয়ালের কাছ থেকে সেই দরজাটা খুঁজে পেয়েছিলাম। সমস্যাটা হলো দরজায় তালা দেওয়া। সেই তালাটা ভেঙে ভিতরে ঢোকার মতন সময় কিংবা সুযোগ কোনোটাই তখন আমার কাছে ছিল না, তাই সেখান থেকে চলে এসেছিলাম। কিন্তু সেই ঘরে যদি শুধুমাত্র ওই জিনিসগুলো থাকে তাহলে সেই ঘরটাকে এত গোপনভাবে রাখার কারণ কি? বিজয় ঘোষ ললিতা সেনের স্মৃতিকে সংরক্ষিত করে রাখতে চেয়েছিল, সেই ঘরে সে চট করে কাউকে ঢুকতে দেয় না। কাল আমার সঙ্গে কথা হওয়ার পর সে আমায় ওখানে নিয়ে গিয়েছিল, আর সেখানে গিয়ে আমি একটা ব্যাপার দেখতে পেয়েছিলাম। আপনি যখন সবকিছু জানেন তাহলে আপনি চলুন আমার সঙ্গে, আমি আপনাকে সবকিছু দেখাতে চাই। আমার মনে হলো এ যেন মেঘ না চাইতেই জল। বিভূতির সঙ্গে যদি সেইখানে যাই তাহলে অন্যরা চট করে আমায় সন্দেহ করবে না। তাছাড়া বিজয় ঘোষের সঙ্গে বিভূতির বন্ধু হিসাবে আমি কথা বলতে পারব। তাই বিভূতিকে বললাম, তোমার সঙ্গে আমি যাব, কিন্তু একটা কথা মনে রেখো বিভূতি, ওখানে তুমি ছাড়া আর কেউ জানতে পারবে না আমি আসলে কে। আমি তোমার সঙ্গে যাব ছদ্মবেশে। তুমি আমায় তোমার বন্ধু বলে পরিচয় দেবে। তারপর প্রয়োজন অনুযায়ী আমি নিজেই সব ব্যবস্থা করতে পারবো। তোমাদের আজকেও তো শো আছে? আছে তো, ওই রোজ সন্ধ্যের দিকে যেমন শো শুরু হয় তেমনি হবে। তবে আপনি চলুন, দুপুরের মধ্যে আপনাকে ছেড়ে দেব। সেই ঘরটা আপনি একবার দিনের আলোতে দেখবেন। আমার মনে হয় আপনার ওই ঘরটা একবার ভালো করে দেখা দরকার। আমারও যে একই কথা মনে আসছিল, সে কথাটা আর খুলে বললাম না বিভূতিকে। পোশাক বদলে ছদ্মবেশ পরলাম সেই নাট্যমঞ্চ আলোক ছায়ার উদ্দেশ্যে। পথে যেতে যেতে বিভূতিকে সব কথা খুলে বললাম, মানে ওখানে গিয়ে ঠিক কি কি করতে চাইছি আমি, সেগুলো তাকে বুঝিয়ে বললাম। বিভূতি নাট্যমঞ্চের উল্টো দিকের দরজা, অর্থাৎ যেই দরজা দিয়ে সকলে ভিতরে ঢোকে সেই দরজা দিয়ে আমায় ভিতরে নিয়ে গেল। তখন সেখানে বিজয় ঘোষ ছিল না। তালার চাবি বিভূতি আগেই জোগাড় করে রেখেছে। আমাদের সঙ্গে আর একজন ছিল, সে বিজয় ঘোষের কাছের লোক, তার নাম ভবানী। সে বোধহয় আমাদের ওপর নজর রাখছিল। ঘরে ঢুকতেই দেখতে পেলাম ঘরের মধ্যে আশেপাশে বেশ কয়েকটা বড় বড় টেবিল, সেখানে ছড়িয়ে রাখা অলংকার, পোশাক আশাক, বিভিন্ন মুখোশ ঝুলছে দেওয়ালে, তাছাড়া চিত্রপটে আঁকানো অনেকগুলো ছবি, বেশ কিছু কাগজের পাতা, ডায়েরি, যেগুলোতে নাটক থেকে শুরু করে গান, কবিতা অনেক কিছু লেখা রয়েছে। ঘরের একপাশে ললিতা সেনের একটা বড় প্রতিকৃতি। সেই ছবির নিচের দিকে দেয়ালের কাছে হাতে লেখা একটা কাগজ আঁটা, তাতে লেখা রয়েছে, আমার কণ্ঠরোধ করেছিল যারা, তাদের মঞ্চে আমি আবার ফিরে আসব। জিনিসটা দেখে একটু অবাক হলাম। পিছন থেকে ভবানী বলল, মারা যাওয়ার আগে ললিতা সেন মনে মনে খুব কষ্ট পেয়েছিল স্যার। তখন বিজয় ঘোষ এখানে ছিলেন না, সে তখন থাকতো বিদেশে। ললিতা সেন শেষের দিকে তাকে ডেকে পাঠান এখানে। তখন তার শরীর ভেঙে পড়েছে। শেষের দিকে তার নাটকের শো দেখতে আর আগের মতো লোকও হতো না। অথচ ললিতা সেন যখন অন্য দলের হয়ে কাজ করত তখন তার নামে সবাই অনেক বাহবা করত। আসলে নাটকের দলগুলোর মধ্যে একটা গোপনে হিংসে ভাব কাজ করে। তাই ললিতা দেবী যখন নিজের নাটকের দল খোলে তখন বাকি নাটকের দলগুলো চেষ্টা করেছিল তাকে শেষ করে দেওয়ার। আর তাই তার নাটক যাতে খারাপ হয় তারা সবসময় সেই চেষ্টাই করত। অনেক চেষ্টা করতো ভালো ভালো লোকেদের কিনে নেওয়া, নাটকে দর্শকদের আসনে তাদের লোক পাঠিয়ে দেওয়া,
যারা বিশৃঙ্খলা তৈরি করে নাটকের পরিবেশটাকে নষ্ট করে দেয়। তুমি কে? আমি এই আলোক ছায়া দলেরই একজন। মাঝে মাঝে কিছু পাঠ পেলে করি, তবে বিজয়বাবুর সঙ্গে আমি বেশিরভাগ সময় থাকি আর কি। তার কথায় নানা রকম কাজকর্ম করে থাকে। বিজয়বাবু এখন কোথায়? এই ঘর থেকে বাইরে যাওয়ার জন্য আরো কি কোনো অন্য রাস্তা আছে? লক্ষ্য করলাম এক মুহূর্তের জন্য ভবানীর মুখটা যেন কেমন হয়ে গেল। তারপরেই ভবানী বলল, এই ঘর থেকে বাইরে যাওয়ার তো একটাই রাস্তা। আপনি এসব জানতে চাইছেন কেন বলুন তো? ভবানীর কথা শুনে আমি বিভূতির দিকে তাকালাম। বিভূতি যেন কথাটা শুনতেই পায়নি, এমন ভাবে মুখ ঘুরিয়ে রাখলো। আমি এগিয়ে গেলাম ছবিটার দিকে। তার ছবির তলায় যেখানে লেখাটা আছে তার তলায় দেওয়ালটা খানিকটা অংশ ফাঁকা, সেখানে কিছুই নেই। তবে ললিত সেনের একটা কাগজের ছবি সেখানে দেয়ালের উপর আটকানো রয়েছে। ওইখানে অদ্ভুতভাবে যেন মোটা একটা থাম আলগাভাবে সেখানে লাগানো রয়েছে। আমি এদিক ওদিক তাকিয়ে সেই মোটা থামটার কাছে হাত দিয়ে তাকে এক হ্যাঁচকা টান দিতেই সেই থামটা থেকে ছোট একটা দরজা মতন পাল্লা খুলে গেল। সেখান থেকে সরু একটা পথ চলে গিয়েছে সামনের দিকে। পিছনে ভবানীর মুখের দিকে তাকিয়ে তাকে একবার ভালো করে আপাদমস্তক দেখে নিয়ে আমি বললাম, এই হলো সেই পথ, যেই পথ দিয়ে ভিতর থেকে বাইরে যাতায়াত করা যায়। ও পাশের দরজাটা নিশ্চয়ই মঞ্চের পিছনের দিকে গেছে, তাই না ভবানী? আপনি কে বলুন তো? বিভূতির বন্ধু বলে তো মনে হচ্ছে না। আপনি এসব কথা জানলেন কি করে? আমার নাম দারোগা প্রিয়নাথ। সনাতন মুখার্জি এখান থেকে নিরুদ্দেশ হয়েছে। আরো বিভিন্ন ব্যাপারে আমি খোঁজ নিতে এসেছি এখানে। বিজয়বাবু কখন ফিরবে তার সঙ্গে কথা বলতে হবে। বিজয়বাবু তো এখন ফিরবেন না। বিজয়বাবু বাড়িতেই আছেন, আজ তার কোথাও যাওয়ার কথা ছিল না। ভবানী মিথ্যে কথা বলছে দারোগাবাবু। তোর জন্য যদি আমাদের নাটকের দলের কোনো ক্ষতি হয় তাহলে তাহলে আমি কিন্তু তোকে ছেড়ে কথা বলবো না বিভূতি। আর বিজয়বাবুও তোকে ছেড়ে দেবেন না। তুই পুলিশ নিয়ে এসেছিস সেখানে কোন সাহসে? কথাটা বলতে বলতে ভবানী এগিয়ে গেল বিভূতির দিকে। ভবানীর চেহারা বিভূতির চেয়ে যথেষ্ট ভালো। সে এগিয়ে গিয়ে বিভূতির জামার কলারটা চেপে ধরতেই আমি সঙ্গে সঙ্গে বলে উঠলাম, পুলিশের সামনে বিভূতিকে হুমকি দিচ্ছ? এরপর যদি বিভূতির কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু সবার আগে তোমাকে গ্রেফতার করা হবে। ভবানী তার গলা ছেড়ে দিল। সনাতন কোথায় গেছে তা আমরা জানি না। তার আগের দুজন এখান থেকে হারিয়ে গেছে, সে কথা ঠিক। তার মাঝে মাঝে এখানে ওখানে অনেকেই চলে যেত। আমাদের এখানে এমন কিছু হয় না যে পুলিশের প্রয়োজন পড়ে। আর ওই দরজাটার ব্যাপারটা সম্পূর্ণভাবে বিজয়বাবু জানে। বিজয়বাবু জানেন সেটা আমি জানি, কিন্তু আমি যে জানি সেটা বিজয়বাবু বোধহয় আগের থেকেই জানতেন। তাই দরজার ওপরে আমাদের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। আমার কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যে দরজা দিয়ে আমরা ঢুকেছি সেই দরজার দিকে তাকালাম। সাথে সাথে দরজা খুলে গেল। একটা মাঝারি উচ্চতা মাঝারি চেহারার লোক এসে ঢুকলো ঘরে। ফর্সা চেহারা, চোখে চশমা, মাথার চুল লম্বা, তার মুখে অদ্ভুত একটা হাসি। ঘরে ঢুকে এসে হাত জোর করে বলল, নমস্কার প্রিয়নাথ বাবু। আপনি যে এখানে আসবেন সেটা আমি আগেই মনে মনে ভেবেছিলাম। ভবানীকে আগেই বলে রেখেছিলাম আপনাকে দরজাটা দেখাবার জন্য। আসলে ওই দরজা তৈরি হয়েছিল অনেক আগেই, যাতে স্টেজের পিছনের দিকের পর্দায় সামান্য ফাঁকা রাখলে ওখান থেকেই শিল্পীরা সোজা ভেতরে গিয়ে ঢুকতে পারে। না হলে বাইরের ঘর থেকে এসে তাদের ভেতরে ঢুকতে হবে, তাছাড়া আর অন্য কিছু নয়। আপনাদের এই আলোক ছায়া নাট্যমঞ্চ এবং আপনাদের ছায়া দর্পণ নাটকটিতে যে একটা অদ্ভুত অলৌকিক কিংবা যাকে বলে ওই ভৌতিক ব্যাপার হচ্ছে, সে ব্যাপারটা আপনি কি জানেন বিজয়বাবু? ভৌতিক ব্যাপার বলবেন না দারোগা বাবু। ললিতা নিজে এসেছে। ললিতা নিজেই আমাদের আশেপাশে রয়েছে।
এই ভৌতিক যে ব্যাপারটার কথা আপনি বলছেন সেটা আসলে ললিতা নিজেই করতে চাইছে। আমাদের শিল্পী নাটকের সাথে এতটাই আত্মমগ্ন হয়ে যাচ্ছে যে তাদের দেখে সবাই মনে করছে তারা আসলে আসলে নাটক করছে না, তারা সত্যিকারে কিছু দেখে ভয় পাচ্ছে। এসব কথা আমায় বলে লাভ নেই বিজয়বাবু, ভূতে আমি বিশ্বাস করি না। আপনার স্ত্রী ললিতা সেন একজন ভালো অভিনেত্রী ছিলেন সেটা আমি জানি। মৃত্যুর পরে তিনি আবার ফিরে আসতে পারেন না। এসব কিছু তাহলে কেন হচ্ছে? কেন আপনি এসব কিছু করছেন? আপনাদের ওই অভিনেত্রী কাজল নামের মেয়েটি, ও যে প্রধান চরিত্রে অভিনয় করে, তাকে অজ্ঞান করার জন্য যে ক্লোরোফর্ম ব্যবহার করা হয়েছে সেটা বুঝতে কিন্তু আমার খুব একটা অসুবিধা হয়নি। আমার কথায় বিজয়বাবু কেমন যেন একটা চমকে উঠলেন। তিনি ঘরের দরজা বন্ধ করে দিয়ে ভিতরে এলেন। তারপর বিভূতির দিকে তাকিয়ে বললেন, বিভূতি কিছু বলেছে নাকি আপনাকে? আসলে এই যে বিভূতি, ওর বয়সটা কম, বুঝতেই পারছেন, তাই এইসব কথা বলেছে। ভবানীও তো সবকিছু জানে। শুধু ভবানী বা বিভূতি নয়, আমাদের এখানে আরো অনেকেই অনেক কিছু জানে। তবে আপনি ঠিক কথাই বলেছেন, ললিতাকে বাঁচিয়ে রাখার জন্য আমি যাই করি না কেন তার সবকিছুই বিফল হতো যদি না নাটকের দলটা বাঁচত। তার মানে আপনি স্বীকার করছেন এখানে যা কিছু হচ্ছে সে সব কিছুর পিছনে আপনার সুপরিকল্পনা রয়েছে? সবকিছুর পিছনে নয়, ক্লোরোফর্মের কথা আমি জানি না, কাউকে ক্ষতি করার কোনো চেষ্টা আমি করিনি, এমনকি যারা হারিয়েছে তাদের ব্যাপারেও আমি কিছু জানি না। আপনি আমার সাথে আসুন না, এইখানে বসে কথা বলতে অসুবিধা হবে। তাছাড়া একতলায় সকলে রিহার্সাল করছে, আপনি আপনি আমার সঙ্গে দোতলার ঘরে আসুন, আপনাকে আমি সব কথা বলছি। বিজয়বাবু এত সহজে যে সবকিছু বলবে সেটা আমি ভাবতেও পারি। আমি, ভবানী, বিভূতি আর বিজয়বাবু পুরনো ঘরের সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম। ঘরটা সত্যি পুরনো, উঁচু সিলিং, ঘরের সিঁড়িগুলো অনেক আগের এখানে ওখানে খসে পড়তে শুরু করেছে। দোতলার একটা ঘরে গিয়ে আমরা ঢুকলাম। ভবানীকে বিজয়বাবু চায়ের ব্যবস্থা করতে বললেন। দেখুন, আপনি কি বলছেন আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। আমি আপনাকে শুধু এটুকুই বলতে চাই যে ললিতা আমাদের মধ্যে ফিরে এসেছে আবার। এই যে নাটক ছায়া দর্পণ, তারই লেখা। এই নাটক তৈরি করার সময় সে ভেবেছিল এই নাটকের সময় সে থাকবে, কিন্তু তার মৃত্যুর পর এই নাটক আমি নিজে মঞ্চস্থ করলেও সে আবার ফিরে এসেছে। সশরীরে না হলেও অশরীরী হয়ে আমাদের সঙ্গে আছে। আমার সঙ্গে মশকরা করার চেষ্টা করবেন না বিজয়বাবু, আপনি সত্যি কথা বলুন। আমি জানি নাটকের মঞ্চে যে সুর, যে শব্দ উপস্থাপিত হয়েছে তার মধ্যে সবকিছুই আগের থেকে ঠিক করা। না হলে ওই মেয়েলি গলার হাসি কিংবা মঞ্চের পিছনের পর্দার আড়ালে দেখতে পাওয়া ছায়া মূর্তি, ওগুলো নাটকে নেই। হ্যাঁ, ওই প্রথম দিনের হাসির শব্দ শুনে আর ছায়ার মতো দেখে স্টেজে অনেকেই ভয় পেয়েছিল, কিন্তু এরা অনেকদিন ধরে এসবে অভিনয় করছে, তাই সাময়িক ভয় পেলেও ব্যাপারটাকে তারা মুহূর্তের মধ্যে সামলে নিয়েছিল। আসলে ললিতা ওদের সামান্য ভয় দেখাতে চেয়েছিল, তাতে ওদের অভিনয় দেখে মনে হয় আসলে সত্যি সত্যি ওরা ভয় পেয়েও অভিনয় করছে, যাতে গোটা ব্যাপারটা আরো সত্যিকারের বলে মনে হয়। তার জন্যই এই ব্যবস্থা। এইবার আমি আর নিজেকে সামনে রাখতে পারলাম না। আমি বিজয়বাবুকে বললাম, ঠিক আছে, আপনি যখন আমাকে সবকিছু বলবেন না, আমাকে তদন্তে সাহায্য করবেন না, তখন আমাকে আমার মতন করে সব ব্যবস্থা করতে হবে। আমি আজই গিয়ে মাধববাবুর কাছ থেকে একটা FIR নিয়ে নিচ্ছি। মিসিং ডায়েরি আগে থেকে লেখা আছে, তার উপর ভিত্তি করে মাধববাবুকে দিয়ে দু এক কথা বাড়িয়ে বলিয়ে এই নাটক আমি বন্ধ করার ব্যবস্থা করে দিচ্ছি। আজ থেকে এই নাটক বন্ধ হয়ে যাবে, তারপর আমি দেখবো আপনি কি করেন আর আপনার ওই ললিতা কি করে। এই কথায় বিজয়বাবু যেন মুহূর্তে চমকে উঠলেন। তারপর একবার কি যেন ভেবে নিয়ে বললেন, বলছি
আমি যেটুকু জানি কিংবা আমি যেটুকু করেছি সেটুকুই বলছি, কিন্তু তার বাইরে আমি কিন্তু আর কিছু জানি না। ওই তিনজন কোথায় গেছে, কিভাবে নিরুদ্দেশ হয়েছে, তার কিছুই আমি জানি না। আপনি তাহলে যেটুকু জানেন সেইটুকু আমায় বলুন, তারপর বাকিটা আমি দেখছি। আমি তখন বিদেশে ছিলাম। হঠাৎ একদিন আমি জানতে পারলাম ললিতা শরীর খারাপ হতে শুরু করেছে। বিদেশে আমি একটা ব্যবসা বেশ গুছিয়ে আনতে শুরু করেছিলাম। অভিনয়ের শখ আমার প্রথম থেকেই ছিল, তাই সেখানেও একটা দলের সঙ্গে মোটামুটিভাবে যুক্ত হতে পেরেছিলাম। বিদেশে বেশ কয়েক বছর থাকার কারণে সেখানকার ভাষা, আদব কায়দা, মোটামুটি সমস্ত কিছুই আমি আয়ত্ত করে ফেলেছিলাম। সেখানেই থাকবো বলে ভেবেছিলাম। ললিতাকেও এখান থেকে নিয়ে চলে যেতেই চেয়েছিলাম, কিন্তু ললিতা নিজের দেশ, নিজের মাটি ছাড়তে চায়নি। বিশেষ করে তারই প্রায় কয়েক মাস আগে সে সমস্ত কাজকর্ম বন্ধ করে নিজের নতুন নাট্যদল তৈরি করেছিল। নাম রেখেছিল আলোক ছায়া। প্রত্যেকটা নাটক সে নিজে লিখত, নিজেই সমস্ত কিছু দেখত, একজনকে নিজেই জোগাড় করে তাদের শিখিয়ে পড়িয়ে নিয়ে কাজ করাতো। এই যে বিভূতি, ভবানী, আরো কয়েকজন তখন নতুন নতুন তার সঙ্গে যুক্ত হয়েছিল। সবকিছু ভালোভাবেই চলছিল। নিজের বাড়ির সামনে মাঠের কাছে এখানে একটা জায়গা পয়সা খরচ করে কিনে ওই মঞ্চটা তৈরি করেছিল সে। এই মাঠের খানিকটা জায়গা প্রথম থেকেই আমাদের ছিল, বাকিটুকু ছিল আমাদেরই এক শরিকের। ললিতা তার কাছ থেকে সমস্ত জায়গাটা কিনে নেয়। এই যে গোটা মাঠটা দেখতে পাচ্ছেন, এই গোটা জায়গাটা আমাদের। এখানে শুধু মঞ্চ নয়, একসময় গোটা জায়গাটা জুড়ে নিয়ে একটা সব সময়ের জন্য গ্যালারি তৈরি করবে বলে ভেবেছিল ললিতা। তারপর হঠাৎ করে তার অসুখ করে। আমি যখন এখানে ফিরেছিলাম তখন বিভূতি, ভবানী এখানেই ছিল। বিভূতি সবকিছু জানে। তখন ললিতার অবস্থা কেমন হয়েছিল বলো বিভূতি? হ্যাঁ, তখন ললিতা দিদির অবস্থা খুব একটা ভালো নয়। আমরা দিদি বলে ডাকতাম তো। সে তখন অসুস্থ, হাসপাতালে ভর্তি। বিজয়বাবু এখানে আসার পরে যদিও সে খানিকটা সুস্থ হয়েছিল, ততদিনে অনেক দেরি হয়ে গেছে। মানে মানে যেটাকে বলে আর কি, মন ভেঙে গেছে। হাসপাতালে বিজয়বাবুর সঙ্গে আমি, ভবানী দুজনেই ছিলাম সেদিন। ললিতা দিদি আমাদের দুজনের সামনেই বিজয়বাবুকে বলেছিল, আমি আর বেশি দিন বাঁচব না। আমার মৃত্যুর পর আমার সমস্ত কিছুই আমার ঘরটায় রেখে দিও। ওই ঘরে কাউকে ঢুকতে দিও না। যদি কেউ আমায় দেখতে চায় তখন একমাত্র তাকে ঢুকতে দিও। নাটকের গোটা দলটাকে সামলে রেখো। ওরা খুব ভালো। ওদের মধ্যে অনেক অনেক প্রতিভা রয়েছে, সেগুলো শুধু খুঁজে বার করতে হবে। একতলার ঘরগুলোকে ওদের জন্য ছেড়ে দিও। যারা বাইরে থেকে আসবে তাদের থাকার, খাওয়ার সমস্ত ব্যবস্থা করো। আর বাকি বড় হল ঘরটায় ওদের রিহার্সালের ব্যবস্থা করো। কিন্তু বাড়িতে আর কাউকে রাখার প্রয়োজন নেই আলাদা করে। ভবানীর তিনকুলে আর কেউ নেই। ভবানী সব সময় আমার দেখাশোনা করেছে, তাকেও রেখো। ভবানী অভিনয় খুব একটা জানে না, তো কি হয়েছে? সবাই তো আর সবকিছু করতে পারে না। তবে ভবানী কাজের ছেলে, খুব বিশ্বস্ত। ও চোখ বুজে আমার জন্য সব কিছু করতে পারে।
ভবানীকে তোমার সঙ্গে রেখো, হ্যাঁ রেখো, কিন্তু বিভূতিকে এই গোটা দলের দায়িত্ব দিও। বিভূতি সবকিছু করতে পারবে, ছেলেটা একদিন অনেক অনেক বড় হবে, দেখো। ললিতা দিদি আমাদের বড় ভালোবাসত। আমি যখন গ্রাম থেকে এখানে এসেছিলাম কেউ আমায় চেনে না, জানে না। খিদের জ্বালায় রাস্তায় রাস্তায় চুরি করতাম। একদিন পুলিশের কাছে ধরা পড়ে খুব মার খেলাম। সেখান থেকে আমায় ললিতা দিদি বাঁচিয়ে নিয়ে এলো, খাওয়ালো দাওয়ালো, পড়াশোনা শেখানো, সবকিছু চেষ্টা করলো, কিন্তু আমার মাথায় কিছুই ছিল না। তখনও ললিতা দিদির বিয়ে হয়নি। ললিতা দিদির বাবা মা এই বাড়িতেই সকলে ছিল। তারপর আস্তে আস্তে অনেক দিন কেটে গেল। আমার পড়াশোনাও হলো না, অভিনয়টাও ভালো করে শিখতে পারলাম না, কিন্তু এখানে রয়ে গেলাম। প্রথমে ললিতা দিদি, পরে এখন বিজয়বাবুর সঙ্গে থাকি আর কি। দারোগাবাবু, ওরা কেউ মিথ্যে বলছে না। এই ঘটনার সাক্ষী আমি। ললিতা সেন অর্থাৎ দিদির মৃত্যুর সময় আমি সেখানেই ছিলাম। কিন্তু তার মানে তো আমি এটা বিশ্বাস করতে পারবো না যে ললিতা সেনের আত্মা এখানে এসে এইরকম কিছু করছে। সেটা করছে না, কিন্তু তাকে বাঁচিয়ে রাখার কথা আমি নিজে বলেছিলাম। তাই ললিতার মৃত্যুর পর আমি ঠিক করেছিলাম তার প্রত্যেকটা নাটক একটা একটা করে মঞ্চস্থ করব। প্রথম দুদিন আমাদের এই ছায়াদর্পণ নাটকটা খুব ভালো চলেনি। নাটকে সবাই ভালো অভিনয় করলেও ব্যাপারটা ঠিক সত্যি বলে মনে হচ্ছিল না। একদিন সকালে রিহার্সালের সময় হঠাৎ করে কাজল প্রথম বলল, আলো আর সাউন্ড খুব ভালোই হয়েছে, তাতে একটা ভয়ের পরিবেশও তৈরি হচ্ছে, কিন্তু কিন্তু সেই রকম মানে গায়ে শিহরণ জাগানো ভয় যাকে বলে সেটা ঠিক যেন মনে হচ্ছে না। সত্যিকারের ভুতুড়ে অভিজ্ঞতা না থাকলে এমন ভয়ের অভিনয় করা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। হ্যাঁ হ্যাঁ বিজয়বাবু, কাজল কিন্তু ঠিকই বলছে। হাসির দৃশ্যে কিংবা অন্যান্য দৃশ্যে অভিনয় করা যায়, কারণ সেটা অভিনয় করে দেখানো সম্ভব। কিন্তু ভুতুড়ে দৃশ্যে, বিশেষ করে এমন সবার সামনে অভিনয় করতে গেলে তো মানে তাতে মাঝে মাঝে খানিকটা ফাঁক থেকে যায়। আমাদেরও সেটাই হচ্ছে, আর তার জন্যই নাটক খুব একটা জমছে না, আর তাই দর্শকও হচ্ছে না। তাহলে কি করা যায় তোমরাই বলো। এখন তোমাদের ভয় দেখাবার জন্য তো আমি ভূত ধরে আনতে পারবো না। দু একটা সাউন্ড আর আলোর ওপরেই যা করার করতে হবে, তাই না? তাছাড়া স্টেজ যদি কোনোভাবে সাজাতে চাও, তোমরা তোমাদের ইচ্ছে মতো সাজিয়ে নাও। ললিতা দিদি থাকলে এমন কিছু হতো না। উনি এমন ভাবে সবকিছু তৈরি করে দিতেন বিজয়বাবু, যাতে আমাদের অভিনয় করতে কোনো সমস্যাই হতো না। একদিন এমন কথা হয়েছিল, কিন্তু কবে কথাটা হয়েছিল সেটা ঠিক, ও হ্যাঁ মনে পড়েছে। আমাদের নাটকটি যেদিন শুরু হয় তার তৃতীয় কিংবা চতুর্থ দিন সকালবেলা এই কথা হয়েছিল। তারপর থেকেই তো এই ভূতের ব্যাপারগুলো শুরু হলো। সেদিন থেকেই আমি সিদ্ধান্ত নিলাম যেভাবেই হোক নাটকটাকে একেবারে জীবন্ত করতে হবে। তাছাড়া এক ঢিলে দুই পাখি মারতেও পারবো। সবাইকে বলতে পারবো ললিতা সত্যি সত্যি আমাদের মধ্যে ফিরে এসেছে। আর তাই এই সমস্ত ভুতুড়ে ব্যাপারগুলো হচ্ছে। আর তারপর ওরা ভয় পেয়ে নাটক এমনভাবে করবে যাতে মনে হবে নাটক নয়, আসলে সত্যি সত্যি সবকিছু হচ্ছে। আর তারপরেই আপনি ভুতুরে শব্দ, ভুতুরে আলো আর মঞ্চের পিছনের দিক থেকে ছায়ামূর্তি তৈরি করে ভয় দেখাতে শুরু করে দিলেন। হ্যাঁ, কিন্তু কিন্তু বিশ্বাস করুন, আমি জানি না যে সনাতন এবং বাকি দুজন কোথায় গেছে। তাদের নিরুদ্দেশ হয়ে যাওয়ার ব্যাপারে আমি কিছুই জানি না। আপনার নাটকের মঞ্চে, আপনার বাড়িতে এত কিছু ব্যাপার ঘটে যাচ্ছে, অথচ আপনি কিছু জানেন না। এ কথা বললে তো হবে না বিজয়বাবু। বিজয়বাবু দু হাত জোর করে বললেন, আমি শুধু ললিতাকে বাঁচিয়ে রাখার জন্য শব্দ আর আলোতে পরিবর্তন করেছিলাম।
ভুতুড়ে একটা অভিজ্ঞতার জন্য। আর ওই ছায়ামূর্তিগুলোকে আমি তৈরি করেছিলাম, তাছাড়া আর কিছুই আমি করিনি, বিশ্বাস করুন। এত কিছু আপনার কাছে স্বীকার করার পর বাকি সবকিছু অস্বীকার করার তো কোনো মানে হয় না। এইবার আমার একটু খটকা লাগলো। সত্যি তো, এত কিছু যখন ভদ্রলোক আমায় বললেন, কিন্তু এর মধ্যে অপরাধ প্রবণতা কোনো কিছুই দেখতে পেলাম না। তাহলে সনাতন মুখার্জি কোথায় গেল? আর ওই যে কাজলকে প্রথম দিন দেখেছিলাম, তার মধ্যে কেমন একটা ঝিমঝিমে ভাব এসেছিল। ক্লোরোফর্ম কিংবা ইথেন ব্যবহার করলে এমন হয়। ক্লোরোফর্মের একটা আলাদা গন্ধ পাওয়া যায়, কিন্তু সেই গন্ধ ইথেনে পাওয়া যায় না। তবে আর একটা খটকা ছিল, ক্লোরোফর্ম যদি মঞ্চে ব্যবহার হয়, তাহলে মঞ্চে থাকা বিভূতিরও তো তেমনই অনুভব হতো। তাহলে বিভূতির সেই অনুভূতি হলো না কেন? সেদিন বেশ কয়েকটা খটকা নিয়ে ফিরে এলাম থানাতে। পরের দিন সকালে যখন মাধববাবু এলেন, তখন তাকে সবকিছু খুলে বললাম। সমস্তটা শুনে মাধববাবু বললেন, কিন্তু আমার ছেলেটা দারোগা বাবু, যদি বিজয়বাবু এসব কিছু না করে থাকেন, তাহলে এসব কিছু কে করেছে? তাছাড়া আমার ছেলেটাকে যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে... আমার কথা শুনে মাধববাবু আবার মুষড়ে পড়লেন। আমি তাকে আশ্বস্ত করে বললাম, চিন্তা করবেন না মাধববাবু, আমি এখনো চেষ্টা ছাড়িনি। ওই নাট্য মঞ্চে ললিতা সেনকে আবার জীবিত করার চেষ্টায় বিজয় ঘোষ যদি আরো কিছু করে থাকে, সেটাও আমার জানা দরকার। তাছাড়া একটা সন্দেহ আমার আছে। সন্দেহ? কিসের সন্দেহ? এখনই সব বলবো না মাধববাবু, সঠিক সময় এলে সব বলবো আপনাকে। আপনি একটা কাজ করুন, আপনি এখন আসুন, আমাকে 2 দিন সময় দিন। 2 দিনের মধ্যে কিছু না কিছু একটা ব্যবস্থা আমি ঠিকই করে ফেলব। মাধববাবু চলে গেলেন। আমি চুপ করে বসে রইলাম। কি ব্যবস্থা করব বুঝতে পারছিলাম না। তবে একটা অদ্ভুত খটকা আমার মাথায় এতক্ষণ ধরে লেগে রয়েছে, যে খটকাটার কোনো উত্তর খুঁজে বার করতে পারছিলাম না। এদিকে আলোক ছায়া নাটক ছায়াদর্পণ বেশ রমরমিয়ে চলছে আগের মতো। সেই ভুতুরে শব্দ, ভুতুরে ছায়ার মধ্যে সবকিছু আগের মতোই চলছে। কিন্তু এর মাঝে নতুন করে কিন্তু আর কেউ নিরুদ্দেশ হয়নি। প্রায় 3-4 দিন কেটে গেল। মাধববাবু এর মাঝে আর এলেন না। বোধহয় আমার ওপর ভরসা হারিয়ে ফেলেছে। কিন্তু আমি কি করব বুঝতে পারছিলাম না। এর মাঝে একদিন বিভূতি আর কাজল দুজনেই এসে উপস্থিত হলো থানায়। তাদের দেখে আমি অবাক হলাম। এমন সময় দুজন মিলে একসঙ্গে এলো কেন? কথায় কথায় কাজল বলল, আপনি ঠিক বলেছিলেন দারোগা বাবু। আমার পোশাকে কেউ একজন ক্লোরোফর্ম স্প্রে করেছিল। কাল রাতে যখন শেষ দৃশ্যটা, অর্থাৎ ভূত দেখে আমি অজ্ঞান হয়ে পড়ে যাব, তারপর বিভূতি আমায় উঠিয়ে নিয়ে যাবে, সেই দৃশ্যটা করার সময় আমি একটু তাড়াতাড়ি পোশাক পরে নিয়েছিলাম। পোশাকটা বদলে নিয়ে আমার স্টেজের ওপর ওঠার কথা, কিন্তু তাড়াতাড়ি পোশাক বদলে নেওয়ার জন্য প্রথম থেকেই আমার মাথাটা কেমন ঘুরতে শুরু করেছিল। আমি প্রায় ডাল খেয়ে পড়ে যাব এমন অবস্থা। বিভূতি কাছেই ছিল, তখনই আমায় ধরে ফেললো, আর তখনই বিভূতি ব্যাপারটা বুঝতে পারে। আসলে ওই শেষ দৃশ্যে কাজলের পোশাকটা তো ছিল অন্যরকম, তা তো আপনি দেখেইছেন। অত অল্প সময়ের মধ্যে পোশাক বদলানো যায় না, তাই ওই নিচে যেই পোশাকটা পরা থাকে তার উপর থেকেই একটা অন্যরকম পোশাক পরে নিয়ে স্টেজে উঠতে হয়।
এই পোশাকটা রাখা থাকে ওই ওয়েস্ট রুমের পিছনের দিকে। সেখানে বেশ কিছু লোক রয়েছে, সবার পোশাক তারাই তৈরি করে দেয় তাড়াতাড়ি। কাল সন্ধ্যের সময় আমরা দুজন স্টেজ থেকে নেমে একদম শেষ পর্বের জন্য তৈরি হচ্ছিলাম। তখন স্টেজের উপর এই কালো কালো ছায়ার মতো একদল ভূত ঘোরাফেরা করছে, এই যেটা তো আপনি দেখলেন, সেই জিনিসটা সেটা তো আপনি দেখেছেন। ওখান থেকে বেরিয়ে গিয়ে আমরা 2 মিনিট মতো সময় পাই। ওই সময়ের মধ্যে একটু চা খেয়ে নেই, মানে গলাটা একটু ছাড়িয়ে নিয়ে তারপরে পোশাক বদলে আবার স্টেজে উঠতে হয় আর কি। তো কালকে চা আসতে দেরি হচ্ছিল কোনো কারণে, তাই আগে গিয়ে পোশাক পরে নিয়েছিলাম। ওই 2 মিনিট আমরা সময় পেয়েছিলাম আর কি বলতে পারেন। কাজলের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে কাজলকে ঝিমিয়ে পড়তে দেখে তাড়াতাড়ি তাকে তুলতে যেতেই তার পোশাকের কাছ থেকে একটা কড়া, একটা সুন্দর মিষ্টি গন্ধ পেলাম। সঙ্গে সঙ্গে আপনার বলা কথাটা মনে পড়ে গেল। আসার সময় আপনি যা বলে এসেছিলেন তা অক্ষরে অক্ষরে মনে ছিল আমার, তাই তাড়াতাড়ি কাজলের পোশাক বদলে দিলাম। অন্য একটা পোশাক দিয়ে কোনো রকমে সেই সিনটা চালিয়ে নিলাম। ততক্ষণে কাজল আবার আগের দিনের মতো ঝিমুতে শুরু করেছে। প্রত্যেক দিন এমনই চলতো। আমরা মনে করতাম কাজল হয়তো ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু কাল বুঝতে পারলাম ক্লান্ত নয়, এটা ক্লোরোফর্মের প্রভাব। তার মানে আমার ধারণা সঠিক, কেউ একজন কাজলকে ক্লোরোফর্ম দিয়ে তাকে অজ্ঞান করার চেষ্টা করেছিল। কিন্তু এই যে ক্লোরোফর্ম ব্যাপারটা তোমরা ধরতে পেরেছো, সে কথা কি কাউকে বলেছো? না, আসলে বিভূতি বারণ করলো অন্য কাউকে বলতে, তাই আজ সকালে আপনার কাছে এসেছি। কিন্তু এমন ভাবে প্রত্যেক দিন যদি ক্লোরোফর্ম আমার শরীরে এসে যায় তাহলে তো পরবর্তীকালে আমার শারীরিক সমস্যা হবে। আমার সব সময় ভীষণ ঘুম পায়। তার মানে শুধু আলো আর শব্দ নয়, তার সঙ্গে কেউ গোটা ব্যাপারটা আরো সত্যিকারের দেখানোর জন্যে এরকম কাজ করতেই পারে। আচ্ছা, এই যে সনাতন মুখার্জি, সনাতনের সঙ্গে তোমাদের দলের কারোর ঝামেলা হয়েছিল? না না, সনাতন ভালো ছেলে ছিল, তবে অন্যায় কিছু হলে সে সেটা সহ্য করতে পারতো না। তাই নিয়ে বিজয়বাবুর সঙ্গে ওর মাঝে মাঝে খুঁটিনাটি ঝামেলা লেগেই থাকতো। তবে অমনটা সবার সঙ্গেই হয়, এমন কোনো বড় ঝামেলা কিছু হয়নি। আর এর আগে যে দুজন নিরুদ্দেশ হয়েছিল? হ্যাঁ, এর আগে বিশু আর কানু বলে 2 ভাই, ওরা নিরুদ্দেশ হয়েছিল। তারা একসঙ্গে কোথা থেকে যেন এসেছিল, এখানেই থাকতো তারা। এই নাটকেই ভূতের অভিনয় করতো তারা, কিন্তু তারা নিজেরাই ভূতকে ভীষণ ভয় পেত। তারপরে যে কোথায় নিরুদ্দেশ হয়ে গেল ওরা, তার জানি না। মনে মনে একটু একটু করে সব আমি মিলাতে শুরু করলাম। বিভূতিকে বললাম, একটা কাজ করতে হবে তোমাকে বিভূতি। আজ যখন নাটক হবে তখন আমি আর রাম সিং তোমাদের সঙ্গে থাকবো, তবে তোমাদের আমাদের একটা সাহায্য করতে হবে। কথাটা বলে রাম সিংকে ডেকে নিলাম। তারপর আমি, কাজল, বিভূতি, রাম সিং আমরা 4 জন মিলে একটা জবরদস্ত পরিকল্পনা করে ফেললাম আজকে সন্ধেবেলায় নাটকের জন্য। সেদিনও আলোক ছায়ার কাছে আবার লোকজনের সমাগম হয়েছে। বাইরে এত লোক দেখে মনে হচ্ছে 200 সিটের মধ্যে আজ বোধহয় একটাও ফাঁকা থাকবে না। এর মাঝে মাঝে মাইকে ঘোষণা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে নাটক শুরু হবে। আমি আর রাম সিং কিন্তু এর মাঝে বিভূতি এবং কাজলের সাহায্যে একতলার ঘরগুলোর মধ্যে একটায় ঢুকে গিয়েছিলাম। তারপর তাদের সাহায্যে গায়ে কালো রং মেখে কালো রঙের পোশাক পরে বাকিদের মতন ভূত সেজে নিলাম। আমাদের সঙ্গে আরো 3 জন ছিল, মোট 5 জন ভূত সাজার কথা। এবং এই 5 জন মিলেই নাটকের মাঝে মাঝে স্টেজের উপর উঠে আলো আঁধারে আর শব্দের মাঝখানে খানিকটা ভয় দেখানোর চেষ্টা করবে, মানে যাকে বলে ভূতের সমাগম করে তুলব। আমরা ছিলাম ঘরের একদম সামনের দিকে।
প্রথমে একবার আমরা ঘুরে এলাম, তারপর আবার নাটক চলতে লাগলো। আমি ভূত সেজেছি ঠিকই, কিন্তু তার মাঝেও এদিকে ওদিকে সব জায়গায় নজর রেখে চলেছি। বিশেষ করে মাঝে মাঝে বাইরে বেরিয়ে পর্দা এবং সেই ঘরের গুপ্ত দরজা দুটোর মাঝখানের জায়গার দিকে নজর রাখছি। আবার ফিরে আসছি নিজের জায়গায়। এরপর ভিতরে যখন ঢুকলাম, তখন স্টেজে একটা বড় দৃশ্য চলছে। কাজল আর বিভূতি একাই থাকবে, বাকিরা তখন আমাদের সামনে বসে। আমি কথায় কথায় বললাম, এভাবে আর ভালো লাগছে না। প্রত্যেকবার নাটকের সময় এমন ভয় ভয় লাগে, যেন সত্যিকারের ভূত আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। এইভাবে বেশি দিন এখানে থাকতে পারবো না। মনে হচ্ছে বিজয়বাবুকে বলে এসবের একটা ব্যবস্থা করতে হবে, না হলে আর হচ্ছে না। চুপ করে বসে থাক। বাকি সবাই যেমন চুপচাপ সবকিছু দেখছে, তেমনি চুপ করে বসে থাক। বেশি বেগরবাই যদি করিস তবে। রাম সিং কিছু একটা বলতে যাচ্ছিল, আমি তাকে ইশারা করে চুপ করতে বললাম। আরে ভবানীদা, তুমি বুঝতে পারছো না। আরে এমন ভাবে কি ভালো লাগে বলো সব সময়? এমন ব্যাপার আমি শুনেছি, দারোগা বাবু এ বাড়িতে এসেছিল, এ বাড়িতে এসে সবকিছু দেখে শুনে গেছে। এখানে কি হচ্ছে বলো তো ভবানীদা? এখানে যাই হোক না কেন সেসব জেনে তোর কোনো কাজ নেই, ঠিক আছে? চুপ করে বসে থাক। যখন সময় হবে স্টেজে উঠে পড়বি। মনে রাখিস, তোর ওপর কিন্তু আমার নজর থাকবে। ভবানী চলে গেল। আমি আর রাম সিং একে অপরের দিকে চোখাচোখি করলাম। এরপর খেয়াল করলাম ভবানী মাঝে মাঝেই আমার ওপর নজর রাখছে। আরও দুবার স্টেজে উঠলাম। সেই দুবারে স্টেজ থেকে নামার পর আমাদের আর কোনো দৃশ্য নেই। ভবানী আমায় চিনতে পারেনি। স্টেজ থেকে নেমে এসে আমাদের পোশাক বদলে নেওয়ার কথা, কিন্তু আমাদের গোটা দলটা একটু বিশ্রাম নিচ্ছিলাম, কথাবার্তা বলছিলাম। এমন সময় ভবানী এসে আমায় ডাকলো। এই শোন, তুই আমার সঙ্গে চল তো, তোকে বিজয়বাবু ডাকছে। আমি বুঝতে পারলাম এই সুযোগ। রাম সিংকে ইশারা করে আমি বেরিয়ে গেলাম। তারপর ভবানীর সাথে দোতলায় উপরের দিকে যাওয়ার বদলে সে পর্দা আর দেওয়ালের ফাঁক বলে বাড়ির পিছনের দিকে চলে গেলাম। পিছনের দিকে খানিকটা ফাঁকা জায়গা আছে, বাঁশের বেড়া দিয়ে ঘেরা। বাড়ির পিছনের দিকে পুরনো একটা কুঁয়ো রয়েছে, একটা গাছ রয়েছে তার সামনে। আমি হাঁটতে হাঁটতে বোকার মতন বললাম, কি ব্যাপার ভবানীদা, এখানে আনলে কেন আমাকে? বিজয়বাবু কোথায়? এখানে দাঁড়া, বিজয়বাবু আসছে এক্ষুনি। আমি সেখানেই রইলাম, আর কোনো কথা বললাম না। আমার কোমরের কাছে রিভলভারটা গোঁজা আছে, সমস্যা হলে সেটা বার করা যাবে। কিন্তু তার আগে আসল ব্যাপারটা বোঝা প্রয়োজন, যে এখানে আসলে কি হচ্ছে। ভিতরে তখনও পুরো দমে নাটক চলছে। তার শব্দ, দর্শকের চিৎকার মাঝে মাঝে ভেসে আসছে। কুঁয়োর এক পাশে ভবানী দাঁড়িয়ে রইল। আমি হাঁটতে হাঁটতে কৌতূহলী হয়ে কুঁয়োর দিকে এগিয়ে গেলাম। ভবানী পিছন থেকে বলতে লাগলো, তুই পুলিশের কথা জানলি কি করে? আমি কি করে জানবো? ওই বিভূতিদা বলছিল পুলিশ নাকি এই বাড়িতে এসেছে। কিন্তু পুলিশ এসেছে কেন? তাহলে কি সনাতন আর ওই বিশুকানু হারিয়ে গেছে তাই জন্য? তাহলে তুমি যে বলছিলে ওরা নাকি চলে গেছে। এত কথা তুই জানলি কি করে? বিশু, কানু, সনাতন এরা চলে গেছে, সে কথা তো আমি বলেছিলাম। তার মানে তুই আমার কথা বিশ্বাস করিসনি? বিশ্বাস করেছি, কিন্তু আমার ভীষণ ভয় করছে, যদি আমাদের কিছু হয়ে যায়। ভবানী আমার একদম কাছে এগিয়ে এসে হিস হিসে কণ্ঠে বলে উঠল, কিচ্ছু হবে না। এরপরে আমার সমস্ত কথা শুনবি, তাহলে কিচ্ছু হবে না। বিজয়বাবু কিচ্ছু জানে না। আসলে ললিতা দিদি এখানেই আছে। ললিতা দিদি সব কিছু করছে, আর তার উপস্থিতি আমাদের মধ্যেই থাকবে। ললিতা দিদি নিজেই তো বলেছিল সে আবার ফিরে আসবে। ভবানীর কথাটা কেমন অন্য ধরনের বলে মনে হচ্ছিল। আমরা হাঁটতে হাঁটতে কুয়োর কাছে এসে দাঁড়িয়েছি। চাঁদের আলো আর কুয়াশাতে
চারপাশটা ভালো করে দেখা যায় না। কুয়োর কাছে দাঁড়িয়ে এই দিকটা বোঝা সম্ভব নয়। তখনও অন্ধকার খুব বেশি হয়নি, তবু শীতের সময় বলে কেমন যেন বেশ অন্ধকার বলে মনে হচ্ছিল, আর তেমনি ঠান্ডা লাগছিল বেশ। আমি ঠান্ডার জন্য কাঁপতে লাগলাম, কিন্তু ভবানীর মধ্যে তেমন কোনো লক্ষণ নেই। ভবানী বলতে লাগলো, জানিস, ললিতা দিদি যখন মারা যায় তখন তখন দিদি আমায় কি বলেছিল? ভবানী রে, সবাই আমায় ভুলে যাবে, কারোর মৃত্যুর পর মানুষ একটু একটু করে তাকে ভুলে যায়। তুই মনে রাখিস, তুই কিন্তু কোনোদিনও ভুলে যাস না কিন্তু এই গোটা দলটাকে কখনো ভাঙতে দিবি না। তার জন্য যা করতে হয় সেসব কিছু তুই করবি কিন্তু। ললিতা দিদি, এই দলটা ভেঙে যাবে বলে তোমার কেন মনে হচ্ছে? আমি ওদের সবাইকে আটকে রেখেছি। ওদের মধ্যে কারো মন চঞ্চল, কেউ আবার অন্যদের থেকে আলাদা। তাদের সবাইকে একসাথে আটকে রাখা সহজ ব্যাপার নয়, বুঝলি বাবা? আমার মৃত্যুর পর ওরা সবাই এখানে ওখানে চলে যাওয়ার চেষ্টা করবে। তাই ওদেরকে আটকে রাখতে হবে। তার জন্য বিজয়কে এখানে ডেকে এনেছি, তুইও আছিস। বিজয় নিজের কাজ ভালোভাবেই করতে পারবে, কিন্তু দলের লোকেদের সঙ্গে তোকে ভালো করে মিশতে হবে। তাই তোকে কোনো না কোনো একটা নাটকের যে কোনো একটা চরিত্রে অভিনয় করতেই হবে বাবা। ওদের সঙ্গে মিশলে তুই সব কিছু বুঝতে পারবি, বুঝলি? ওদের আটকে রাখতে পারবি। তারপর কি করলে তুমি? হঠাৎ করে ভবানীর চোখ দুটো কেমন যেন বদলে গেল। এই কুয়াশার ঠান্ডার মধ্যেও বুঝতে পারলাম ভবানী আমার দিকে খানিকটা এগিয়ে এসেছে। তারপর দুটো হাত আমার গলায় চেপে ধরলো, ধাক্কা দিয়ে কুয়োর দিকে নিয়ে যাচ্ছে। কুয়োর একদম কাছাকাছি এসে ভবানী থেমে গেল। কি করছো ভবানী দা? নাটকের চরিত্রে আমি কখনোই অভিনয় করতে চাইতাম না, জানিস। করতাম শুধুমাত্র দিদির জন্য। তারপর দিদির মৃত্যুর পর যখন বুঝতে পারলাম বিজয়বাবু নিজেই কাজ ভালোভাবে করছে এবং দিদিকে সবার মধ্যে বাঁচিয়ে রাখার জন্য তার ঘরটা আলাদা করে দেওয়া, এমনকি তার এই নাটকগুলো নিয়ে কাজ করা, কিন্তু সবকিছু করলেও বুঝতে পারছিলাম যে দলের মধ্যে ধীরে ধীরে কেমন একটা ভাঙন শুরু হয়েছে। তাছাড়া দিদির মৃত্যুর পর আমাদের নাটক দেখার লোকও যেন কমে আসতে শুরু করেছিল। আর তাই দলটাকে একসাথে রাখার জন্য আমি সবকিছু করতে পারি। এর আগে বিশু কানু দুজনে দলে থেকে দল ভাঙতে চেয়েছিল, এমনকি সনাতনও তাই চেয়েছিল এই দলটাকে ভেঙে ফেলতে, কারণ সনাতন বুঝতে পেরেছিল এইখানে যা হচ্ছে তার সবকিছু শুধু একটা ভুতুড়ে পরিবেশ তৈরি করার চেষ্টা নয়, তার চেয়েও অনেক বেশি কিছু। বেশি কিছু মানে কি? তুই তো মরবি, তাই তোকে সত্যি কথাটাই বলি, শোন। এইখানে ভুতুড়ে পরিবেশ তৈরি করা, ওই শব্দ আলো ছায়া এসব করে দর্শককে টানার চেষ্টা,
আমি আর বিজয়বাবু একসঙ্গে থেকে অনেকবার করেছিলাম, কিন্তু তারপরেও কিছুই হচ্ছিল না। তাই তাই কাজলের পোশাক পরে ক্লোরোফর্ম দিয়ে আর ইথেন ব্যবহার করে কাজল আর বিভূতিকে সামান্য নেশাগ্রস্ত করে তোলার চেষ্টা করেছিলাম বারবার, যদি নাটকটা ভালো হয়। আর বাকিদেরও এমন কিছু খাওয়াতাম চায়ের মধ্যে দিয়ে, যাতে তারা সকলে একটা দলের মধ্যে থেকেই অভিনয়টা করে। ভবানী একটু একটু করে নিজের মুখে সমস্ত কথা বলতে শুরু করেছে। আমি এই সময়ের অপেক্ষায় ছিলাম। তার দুটো হাত আমার গলার ওপর থাকলেও সেটা আস্তে আস্তে আমার গলা চেপে বসছে, যেন সে আমায় ধাক্কা দিয়ে কুয়োর মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করছিল বলে মনে হলো। আমি বললাম, আমায় ধাক্কা দিয়ে কি হবে বলো তো ভবানীদা? তুমি তো ধরা পড়ে যাবে, কেউ না কেউ তোমায় ঠিক ধরে ফেলবে। কেউ ধরতে পারবে না, বিজয়বাবু পর্যন্ত ধরতে পারেনি। সন্দেহ করেছিল যে বিশু আর কানুর নিরুদ্দেশের পিছনে আমার হাত রয়েছে। এমনকি সনাতন যেদিন নাটকের মঞ্চ থেকে হঠাৎ করে গায়েব হয়ে যায়, তখনও সনাতনকে আমার সঙ্গে দোতলায় যেতে দেখেছিল অনেকে, কিন্তু বিজয়বাবু পর্যন্ত আমায় সন্দেহ করলেও কিছুই বলতে পারেনি। কারণ বিজয়বাবু জানে আমি তাই করছি যেটা সে করেছে। আমার সঙ্গে কি করবে ভবানী সেটা জানতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু আর দেরি করা যাবে না, কারণ ভবানী ঠেলতে ঠেলতে কুয়োর কাছে নিয়ে এসেছে আমাকে। কুয়োর পাথরের দেওয়ালের গায়ে হাত দিয়ে ভর দিয়ে সামনের দিকে ধাক্কা দিলাম। ভবানী পিছিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হিংস্র বাঘের মতন গর্জন করে উঠে বলল, ভবানীকে ধাক্কা মারলি তুই? তোর এত বড় সাহস! শুধু ধাক্কা নয়, প্রয়োজন হলে গুলিও মারতে পারি। কথাটা বলতে বলতে কোমর থেকে রিভলভারটা বার করে ভবানীর মাথায় ধরলাম। একটা টর্চ বার করে তার মুখের ওপর আলো ফেলতেই ভবানীর মুখটা কেমন যেন হতভম্ব হয়ে গেছে। চোখ দুটো সে বন্ধ করে ফেললো। তার সঙ্গে সঙ্গে আমায় ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু আমি তাকে সেই চেষ্টায় সফল হতে দিলাম না। বললাম, পালাবার চেষ্টা করে কোনো লাভ নেই ভবানী। এখানে শুধু আমি একা নয়, আমার সঙ্গে রাম সিংহ রয়েছে। তুমি যেদিকে পালাবার চেষ্টা করছো সেদিকে রাম সিং দাঁড়িয়ে আছে। আলো জ্বালানো। রাম সিং দাঁড়িয়ে পড়ল। ততক্ষণে নাটক শেষ হয়ে এসেছে। নাটকের শেষ দৃশ্যে একটা করুণ সুরের গান রয়েছে, যেখানে এই ছায়া দর্পণের আত্মা ফিরে যাচ্ছে। সেই গান তখন শোনা যেতে লাগলো। ভবানীর রাগে দাঁতে দাঁত চেপে বলে উঠল, দারোগা বাবু, আপনি? কিন্তু আপনি এখানে কেন? আপনি আমাদের নাটক বন্ধ করতে এসেছিলেন? না, নাটক যাতে ভালোভাবে হতে থাকে সেই চেষ্টাই করতে এসেছিলাম, যাতে আর কেউ তোমাদের হাতে কিংবা বিজয়বাবুর হাতে মারা না পড়ে। তার জন্য এখানে এসেছিলাম। এখন চলো, সোজা চলো, যেখানে মেকআপ রুমে সবাই রয়েছে সেখানে, না হলে কিন্তু বাধ্য হয়ে আমাকে গুলি চালাতে হবে। ভবানী আর কিচ্ছু বলল না। বাধ্য ছেলের মতন আমাদের দুটো রিভলভার তার মাথায় ঠেকানো। সে সোজা গিয়ে ঢুকলো একতলা ড্রেসিং রুমে। সেখানে সবাই চলে এসেছে ততক্ষণে। বিজয়বাবু রয়েছেন। বিভূতি আর কাজল বাদে বাকিরা আমাদের দেখে, রিভলভার দেখে চমকে উঠল। আর একটা বিশৃঙ্খলা শুরু হয়েছিল। দরজা জানলা সবকিছু বন্ধ করে দিয়ে বিভূতি আর কাজলের সাহায্যে সবাইকে চুপ করিয়ে দিয়ে বসালাম। তারপর বললাম, এই আলোক ছায়াতে ছায়াদর্পণ নাটক শুরু হওয়ার তৃতীয় দিনের পর থেকে যে অদ্ভুত ব্যাপার শুরু হয়েছে সে কথা আশা করি আপনারা সকলেই জানেন। আপনারা সকলেই সেই অদ্ভুত ব্যাপারের সঙ্গে কম বেশি পরিচিত হয়েছেন। অদ্ভুত কিছু শব্দ, অদ্ভুত কিছু ছায়া মূর্তি এবং বেশিরভাগ নানান রকমের গন্ধ আশেপাশে পাওয়া যায়। আমার কথা আর দৃষ্টান্তে অনেকেই সমর্থন জানালো। আমি আবার বললাম, এগুলো এমনি এমনি হয়নি। একটা নির্দিষ্ট কারণে আমাদের বিজয়বাবু এই জিনিসগুলো করিয়েছিলেন। তবে তিনি প্রথম যেটা ভেবেছিলেন সেটা ভালো কিছুর জন্যই ভেবেছিলেন। ললিতা সেনের মৃত্যুর পর এই নাটকের দলের অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছিল। খারাপ হওয়ার পর পুনরায় নাটকের মাধ্যমে তিনি নাটকের দলটিকে আবার উজ্জীবিত করতে চাইলেও তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি আর কিছু করতে পারবেন না। তারপর তার মাথায় আসে, কিংবা হয়তো
কোনোভাবে কোনো ঘটনার উপর ভিত্তি করে তিনি বুঝতে পারেন ভুতুড়ে একটা অভিজ্ঞতার প্রয়োজন। তাই ছায়ামূর্তি, অদ্ভুত শব্দ এবং আরও কিছু সমাবেশ তিনি এই নাটকের মঞ্চে নিয়ে আসেন। অদ্ভুত ঘটনা অনেকেই ভয় পায়। দর্শকের মনে হয় সেই ভয়গুলো আসলে মিথ্যে নয়, সত্যিকারের ভয়। তারা জানতো না যে অদ্ভুত মেলি গলার চিৎকারের শব্দ কিংবা ছায়ামূর্তি দেখে মঞ্চে থাকা বিভূতি, কাজলের, এমনকি বাকিরাও মাঝে মাঝে ভয় পেয়ে উঠত। তা আসলে অভিনয় নয়, সত্যি। প্রথমে আমরা যদিও ভয় পেতাম, তারপরে ব্যাপারটা কেমন গা সওয়া হয়ে গেছিল। কিন্তু বিশু, কানু আর সনাতন নিখোঁজ হওয়ার পর আমরা কিন্তু সত্যি সত্যি ভয় পেয়েছিলাম। ভাবতাম ওদের সত্যি সত্যি তাহলে ভূত কিংবা ওরকম কিছু ধরে নিয়ে গেছে। বিভূতি ঠিকই বলেছে, আমরা ভয় পেতাম, ভয়। তাই কোনো সমস্যা হলেও কখনো মুখ খুলতাম না। বিশু, কানু এর আগে প্রতিবাদ করেছিল, এখানে ওরা থাকতে চায়নি, এখানে নানান রকম সমস্যা ছিল, তাই একদিন ওরা হারিয়ে গেছিল। তারপর সনাতন যখন ওই ভুতুড়ে ব্যাপারগুলো হওয়ার পর এখানে মঞ্চে নাটক করবে না বলল, তারপরে সনাতনও হারিয়ে গেল। হঠাৎ করে সনাতনও হারিয়ে গেল নাটকের মাঝখান থেকে। সনাতন মুখার্জি হারিয়ে যাওয়ার পর সনাতন মুখার্জির বাবা মাধব মুখার্জি আমার কাছে এসেছিলেন। তারই সূত্র ধরে আমি এখানে এসেছি। প্রথম দিন এসে দেখে কিন্তু তেমন কিছুই মনে হয়নি। নাটক দেখার পর আমার সঙ্গে বিভূতির পরিচয় হয়। বিভূতির সঙ্গে কথা বলে জানতে পারি এখানে কিছু ভৌতিক ব্যাপার চলছে। সবাই যেটাকে ললিতা সেনের মৃত আত্মার কাজ বলে মনে করে। আমি বুঝতে পারি ললিতা সেনকে এখানে সবাই শ্রদ্ধা করে বলে তার কাজ ভেবে সকলে ব্যাপারটা মেনে নিয়েছিল। কিন্তু এর পরে বোঝা যায় আসলে তেমন কিছু নয়। এই সব কিছুর পিছনে রয়েছে বিজয় ঘোষের কারসাজি। কিন্তু প্রথম দিকে তিনি ভালো উদ্দেশ্য নিয়ে এই কাজটি করেছিলেন। কিন্তু তাহলে ক্লোরোফর্মের ব্যাপারটা? বিজয়বাবু চেয়েছিলেন এই আলোক ছায়া নাটকের দল এবং তার এই ললিতা সেনের স্মৃতিটাকে জীবিত রাখতে। তাই তিনি এই ঘরের গোপন দরজার কথা কাউকে বলেনি। সেই গোপন দরজা দিয়ে তিনি ললিতা সেনের ঘরে মাঝে মাঝে ঢুকে পড়তেন, কিন্তু বাড়ির কাউকে সে দরজার কথা বলতেন না। যেদিকে মঞ্চ রয়েছে তার পিছনের দিকে পর্দা এবং দেয়ালের মাঝে একটা নির্দিষ্ট জায়গায় একটা কিহোল ছিল, যেটা ছিল একজন মানুষের যাওয়ার মতন দরজা। সেই কিহোলের জায়গাটা লুকানোর জন্য একটা ছোট ছবি আঁকা ছিল। সেদিকে কোনো জানলা নেই, পরিষ্কার দেওয়াল, কিন্তু সেই দেওয়ালের মাঝে একটা জায়গায় ছোট্ট একটা ছবি আঁকা দেখে আমার অবাক লেগেছিল। ভালো করে লক্ষ্য করে দেখেছিলাম সেই ছবিটির মাঝের একটা জায়গায় কিহোল। দরজাটা এমন ভাবে তৈরি করা হয়েছিল যার মাঝে ছিল সেই তালা। বিজয়বাবু বিদেশে থাকাকালীন অনেক কিছু শিখেছিলেন, তাই তিনি এখানে এসে ওই অদ্ভুত দরজা তৈরি করে দেওয়ালের মতন রং করেছিলেন তার উপর থেকে। আর দরজার বাইরে ইটের গাঁথনির দেওয়ালের মতন রং করা ছিল, যেটাকে রাতে বাইরে থেকে দেখলে দেওয়াল ছাড়া অন্য কিছুই মনে হয় না। সেই দরজার সন্ধান আমি পেয়ে গিয়েছিলাম। তারপর বিভূতিবাবুর সাহায্যে ঘরের মধ্যে যাই, সবকিছু দেখি। শুধু ভূতে আমি প্রথম থেকেই বিশ্বাস করতে পারছিলাম না। পরে ললিতা সেনের অন্তিম সময়ের কথা শুনে আমি বুঝতে পারি বিজয়বাবু কেন এই কাজটা করছিলেন। আমার আর অন্য কোনো ইচ্ছে ছিল না, উপায়ও ছিল না। নাটকের দল থেকে যা উপার্জন হতো তার বেশিরভাগটাই আমি গোটা দলের মধ্যে ভাগ করে দিতাম। এই কথা বিভূতি ভালো করেই জানে। এখানে আমার কোনো আর্থিক উদ্দেশ্য ছিল না, শুধু ললিতার এই দলটাকে বাঁচিয়ে রাখার লড়াইটাকে সবার মনের মধ্যে বাঁচিয়ে রাখার পরিকল্পনা করেই এই সব কিছু করেছি আমি। কিন্তু সনাতনের মৃত্যুর সময় আপনি কি সেটা দেখেছিলেন? আপনি দেখেছিলেন ভবানী সনাতনকে ধাক্কা দিয়ে কুয়োতে ফেলে দিয়েছে? আমার কথায় ঘরের মধ্যে সকলে অবাক হয়ে গেল, শুধু বিজয়বাবু আর ভবানী ছাড়া। কাজল বলে উঠল,
তার মানে সনাতন এখান থেকে অন্য কোথাও চলে যায়নি? সনাতনকে কুয়োর মধ্যে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে? বিশু কানু এই দুজনকেও ওখানে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল। তবে বিশু কানুর সময় কথাটা বিজয়বাবু জানতেন না। তবে সনাতনকে যখন ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় তখন দোতলার জানলা থেকে তিনি সেটা দেখতে পেয়েছিলেন যে ভবানী এই কাজটা করছে। তারপর তিনি ভবানীকে প্রশ্ন করলে ভবানী বলেছিল সে একই কাজ করতে চাইছে যে কাজটা বিজয়বাবু করছে। মানেটা খুব সহজ রাম সিং। বিজয়বাবু ভৌতিক পরিবেশের আবহাওয়া তৈরি করে নাটকের দলকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন, কিন্তু ভবানী চেয়েছিল তার চেয়ে ওপরে। সে নাটকের মঞ্চে ক্লোরোফর্ম ব্যবহার করত যাতে একটা ঝিমুনি ভাব চলে আসে কাজল এবং বিভূতির মধ্যে। তাদের শেষের দিকে দৃশ্যে একদম সত্যিকারের মনে হয়। তাছাড়া যখন তখন ভবানী তাদের ভয় দেখাতো। রাম সিং নিজে আলাদা আলাদাভাবে অনেকের সঙ্গে কথা বলে সে ব্যাপারটা জানতে পেরেছে। ভবানীর ভয়ে অনেকেই দল ছেড়ে দিতে পারেনি, কিন্তু বিশু কানু এবং সনাতন কেউ ভয় পায়নি, তাই তাদের সরিয়ে দেওয়ার প্রয়োজন পড়েছিল। আমি যা করেছি সব দিদির জন্য করেছি। দিদি এই দলটার জন্য নিজের কাজ ছেড়ে দিয়ে এই গোটা দলটাকে তৈরি করেছে, কত কিছু করেছে। নিজের জীবনের শেষ দিনগুলো এই আলোক ছায়া দলটাকে দিয়ে দিয়েছে। আর ওরা সামান্য সমস্যার সামান্য বিপদ হলেই দল ছেড়ে চলে যাওয়ার কথা বলতো। তাই বিশু আর কানুকে আমি অনেক বোঝাবার চেষ্টা করেছিলাম। সেদিন রাতের বেলা ওদের ঘর থেকে বের করে ওই কুয়োর কাছে দাঁড়িয়ে ওদের সঙ্গে অনেকক্ষণ কথা বলছিলাম। আমি ওদের বোঝাতে চেষ্টা করেছিলাম, কিন্তু হঠাৎ বিশু আমায় মারতে এলো। আমি তাকে ধাক্কা দিলাম। তাল সামলাতে না পেরে ও কুয়োর গায়ে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। বিশুর চিৎকার পড়ে যেতেই কানু ভয় পেয়ে গেল প্রথমে। তারপর সম্বিত ফিরে পেয়ে এসে ছুটতে লাগলো সামনের দিকে আর বলতে লাগলো চিৎকার করে যে সবাইকে সব কথা বলে দেবে। বিশু কানুর চেহারা খুব একটা বড় সড়ো নয়, ছোটখাটো, তাই কানুর মুখটা চেপে ধরে আমি তাকে নিয়ে গেলাম কুয়োর কাছে। তারপর তাকে ধাক্কা মেরে ফেলে দিলাম কুয়োর ভেতরে। গোটা রাতটা আমি ওখানেই বসেছিলাম। শেষ রাতের দিকে যখন চলে আসি, ওদের মৃতদেহগুলো কুয়োর ভেতরে ভেসেছিল 2 দিন। বাড়ির পিছন দিকে কেউ সহজে যায় না, ওদিকে জঙ্গল হয়ে আছে, তাই জন্য ওদের আর কেউ দেখতেও পায়নি। তখনই মনে মনে ঠিক করেছিলাম যারা বা যেই দল থেকে বেরিয়ে যেতে চাইবে, দল ভাঙতে চাইবে, তাদের কাউকে ছাড়বো না। আর তারপরে ওই সনাতন নিজের হাতে ভবানী 3 জনকে খুন করেছে, সে কথা সবার সামনে স্বীকার করেছে। বিজয়বাবু ভবানীর অপরাধের সঙ্গে সরাসরিভাবে যুক্ত না থাকলেও তিনি তার কথা জানতেন। অপরাধীর অপরাধ জানার পরেও তাকে লুকিয়ে রাখার মতন অপরাধ তিনি করেছেন। তবে বর্তমানে ভবানী এবং বিজয়বাবু দুজনকেই আমরা গ্রেফতার করছি। এই সময় বিভূতি বাকি যে 6 দিনের নাটক বাকি আছে সে নাটকের কাজ করবে। পুলিশের তরফ থেকে সমস্ত রকম সহায়তা আলোক ছায়া নাট্য গ্রুপকে দেয়া হবে। বিজয়বাবুর চোখে জল। তিনি হাত জোর করে আমার সামনে দাঁড়িয়ে বললেন, ভুল করেছি আমি। সনাতন যখন মারা যায় তখন ভবানীর কথা আমার না ভাবলেই ভালো হতো। আমি ভেবেছিলাম পুলিশকে জানাবো, কিন্তু ভবানী এসে আমার হাতে পায়ে ধরল। ভবানীকে ললিতা ছোট থেকে মানুষ করেছে। ললিতার জন্যই ভবানী যে এমন কাজ করেছে সেটা আমি বুঝতে পেরেছিলাম, তাই আমার মাথা কাজ করছিল না তখন। আপনি যে সমস্ত অপরাধ করেছেন সেগুলো ছোট, তাই আপনার শাস্তি হলেও তার মেয়াদ খুব বেশি হবে না। তবে ভবানীকে যাবজ্জীবন কারাদণ্ড কিংবা ফাঁসির দড়িতে ঝোলাতে পারে। ভবানী হঠাৎ করে হেসে উঠল, হাসতে হাসতে বলে উঠল, দিদি বলতো নিজের জীবন নিজের হাতে, নিজের জীবনের কোনো কিছুই কখনো অন্যের হাতে দিতে নেই। আমার জীবন তাই আমার হাতে, আমি সেটা অন্যের হাতে তুলে দেব না। কথাটা বলতে বলতে ভবানী উঠে দাঁড়ালো। হঠাৎ তার হাতে উঠে এলো একটা ছোট্ট ধারালো ছুরি। কেউ কিছু বোঝার আগেই সেই ছুরিটার একটা অংশ নিজের গলার একপাশে বিধিয়ে দিয়ে একটা হ্যাঁচকা টান দিল। গল গল করে রক্ত গড়িয়ে পড়তে লাগলো মেঝের ওপর। ঘরের ভিতর থেকে সকলে চিৎকার করে দরজার দিকে ছুটে গেল। বিজয়বাবু, বিভূতি সবাই ভয় পেয়েছে।
কাজল ভয়ে অজ্ঞান হয়ে গেছে। মুহূর্তের মধ্যে সেই ঘরে হুলুস্থুল কাণ্ড শুরু হয়ে গেল। রাম সিং ব্যাপারটা সামলানোর জন্য ওদের কাছে গিয়ে দাঁড়ালো। আমি বললাম, এক্ষুনি একটা গাড়ির ব্যবস্থা করো রাম সিং, এক্ষুনি ওকে হসপিটাল নিয়ে যেতে হবে। হাসপাতালে নিয়ে গেলেও ওকে আর বাঁচানো যাবে না দারোগা বাবু। আমি একটা গাড়ির ব্যবস্থা করছি, আপনি ততক্ষণ ওদের সামলান। এই তোমরা কিন্তু কেউ এই ঘর থেকে বেরোবে না, সবাই এখানে থাকো। বিজয়বাবুকে নিয়ে রাম সিং বেরিয়ে গেল গাড়ির ব্যবস্থা করতে। আমি এগিয়ে গেলাম ভবানীর দিকে। ততক্ষণে ভবানীর গোটা শরীরের রক্ত ছড়িয়ে পড়েছে মেঝেতে। তার গলা কেটে গেছে, সে কিছু বলতে পারছে না, ফ্যাল ফ্যাল করে খালি তাকিয়ে রয়েছে। চোখের কোল বয়ে জল গড়িয়ে পড়ছে। এটা তুমি কি করলে ভবানী? এমন কেউ করে নাকি? তুমি এত বড় একটা কাজ করলে কেন? ভবানী কিচ্ছু বলতে পারল না। আমার দিকে তাকিয়ে ফ্যাকাশে হাসি হাসল। মনে হলো যেন তার শেষ কথাটাই ঠিক হলো। তার নিজের জীবন তার নিজের হাতে। ভবানীকে বাঁচানো গেল না। যতক্ষণে গাড়ি ওরা নিয়ে এলো ততক্ষণ সব শেষ হয়ে গেছে। মৃতদেহ গাড়িতে তোলা হলো। ঘরের মধ্যে সবাই অবাক বিস্ময়, ভয়ে ভয়ে তাকিয়ে আছে। আমি এগিয়ে গিয়ে বিভূতির কাঁধে হাত রাখলাম, তাকে বললাম, মানুষের ভয়ের সবচেয়ে বড় মঞ্চ আসলে কিন্তু আমাদের মন, বুঝলে বিভূতি? তোমাদের সবার মনে ভয় ছিল। তোমরা সবাই বিশ্বাস করতে ললিতা সেন নিজে ফিরে এসেছে, কিন্তু মৃত্যুর পরে মানুষ ফিরে আসে না। আমি তোমাদের সেই ভয়টাকে কমিয়ে দিলাম। ভবানীও সেই ভয় দেখিয়ে তোমাদের আটকে রেখেছিল, আর যখন বুঝতে পারলো সেই ভয় কেটে গেছে, ভবানীও চলে গেল। আর কিছু বললাম না। পরের দিন সকালে পুলিশ এনে কুয়োর ভিতর থেকে 3টে পচা গলা মৃতদেহ তোলা হয়েছিল। মাধববাবুকেও ডাকা হয়েছিল। নিজের ছেলের এমন মৃতদেহ দেখে তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন। এরপরে 6টা দিন আলোক ছায়া নাটকের দল পুরো নাটক করেছিল। তারপর নাটকের দল ভেঙে যায় বলে শুনেছিলাম, আর কখনোই সেখানে যাওয়া হয়নি। বিজয়বাবুর শাস্তি হয়েছিল 6 মাসের। তারপর তেমনি জেল থেকে ছাড়া পেয়ে বিদেশ ফিরে গিয়েছিলেন বলে শুনেছিলাম। তারপর আর কিচ্ছু জানা যায়নি। শেষ হলো আজকের গল্প ভুতুড়ে নাট্যমঞ্চ। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আবারও বলছি, সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেল। আমাদের চ্যানেলে এমনই গোয়েন্দা এবং রোমাঞ্চ ভিত্তিক গল্প আসতে থাকে। বেশ, তাহলে আজকে এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আপনাদের সাথে আবার দেখা হবে। নমস্কার।